আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই দ্রুত একটু জয়েন করো, দ্রুত একটু জয়েন করো সবাই। আচ্ছা, আজকে আমরা বায়োলজির একটা চ্যাপ্টার পড়বো, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমরা অলরেডি জানো যে আজকে আমরা নগ্নবীজি ও আবৃতবীজি যে চ্যাপ্টারটা আছে এটা পড়বো। তো এটা থেকে নিয়মিত কোশ্চেন মোটামুটি সব অ্যাডমিশন টেস্টেই আসে। বিশেষ করে এই চ্যাপ্টারের উদাহরণগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো শুরু করা যাক, আমরা টাইম নষ্ট করবো না। সবাই দ্রুত একটু জয়েন করো। ঠিক আছে, খুব দ্রুত একটু জয়েন করো। আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে? সব ঠিক আছে? আচ্ছা, শর্টের বাইরের চ্যাপ্টার গুলা ক্লাস নিলে ভালো হতো। আচ্ছা, রুটিন তো দিয়ে আছে, ওই অনুসারে ক্লাস হবে। রুটিন দিয়ে আছে না, ওই অনুসারে ক্লাস হবে। রুটিন মোটামুটি শর্টের বাইরের গুলাই মনে হয় দেওয়া আছে গেল অনুসারে চিন্তা করলে। কেমিস্ট্রির তো কোনো শর্ট মোট নাই, কেমিস্ট্রি তো সবই করতে হবে। আর বায়োলজির যেটা ওটা তো রুটিন দিছি, ওই রুটিন অনুসারে দেখো বায়োলজি শেষই হয়ে যাবে মনে হয় এই মাসের 30 তারিখের ভিতরে। মোটামুটি সবগুলো ক্লাস শেষই হয়ে যাবে 31 তারিখের ভিতরে। বাকি 3-4টা ক্লাস থাকবে যেগুলো হচ্ছে কি 31 তারিখের পরে হবে। রুটিনটা ফলো করো, দেখবা যে হচ্ছে 24-25 তারিখ থেকে টানা হচ্ছে 6টা ক্লাস আছে বায়োলজি। দেখবো এই 6 দিনই মোটামুটি সব শেষ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, সবাই জয়েন হয়েছি, সবাই জয়েন হয়েছি। Okay, ঠিক আছে, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা। আমি আবার বলতেছি আজকে চ্যাপ্টারটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসে ঢুকছে, শেয়ার দিতে ঢুকছে। ওকে, ঠিক আছে, তাহলে চলো শুরু করি, আমরা আর টাইম নষ্ট করবো না। ওকে, প্রশ্ন কোয়ালিটি অসম্ভব ভালো ভাইয়া, এক্সাম দিয়ে অনেক ভালো হচ্ছে। আচ্ছা, দেখ, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের পরিশ্রম সার্থক। ঠিক আছে, ভালোভাবে এক্সাম দাও। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ এখানে যদি এইভাবে এক্সাম দিয়ে যাও, ভালোভাবে ভালো করো, তাহলে আশা করি যে হচ্ছে সামনে মেইন এক্সামেও ভালো করবা। ঠিক আছে, আর আমরা যে যে টপিক গুলো বলতেছি টপিক গুলো যদি ক্লিয়ার করো তাহলে আই থিঙ্ক ভালো হবে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা সাজেশনটা দিয়ে দিব 2-1 দিনের ভিতরে, আশা করি, তারপর আর ঝামেলা গুলো থাকবে না। ঠিক আছে, আচ্ছা, okay. আর আমি প্রতিদিনই দেখতেছি কয়েকদিন যাবৎ এক্সাম সংখ্যা বা স্টুডেন্ট সংখ্যা কিন্তু খুব বেশি এক্সাম দিচ্ছ না। তো এটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে এক্সাম যে দিচ্ছ না, ঠিক আছে, এক্সাম যে দিচ্ছ না এটা কিন্তু আমি দেখে রাখতেছি। ঠিক আছে, সো আমার একটু ঝামেলার কারণে আমি হয়তো বা কাজটা করতে পারতেছি না, বাট হচ্ছে ঠিক আছে, বেশি খুশি হয়েও না, ঠিকই কি করে দিব, বের করে দেব। এটা কিন্তু আমি বলছি, জাস্ট আমার শুধুমাত্র আমার ট্রেনিং এর কারণে আসলে সারাদিন বললাম না দৌড়ের উপরে থাকি, আবার তোমাদের ক্লাস নেওয়া, যার কারণে হচ্ছে আমি দেখতে পারতেছি না। জাস্ট আমি যদি দেখি, আমি কিন্তু বলছি 3 দিন মিল পাইলে আমি বের করে দেবো। আর স্টুডেন্ট তোমাদের মার্ক যে বাড়তেছে না, এটা নিয়ে হচ্ছে কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, তো আজকে আমরা নগ্নবীজি ও আবৃতবীজি যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা পড়বো। আর আজকে আমাদের হচ্ছে কি জানি বলে পাবলিক গ্রুপে ক্লাস নেওয়া শেষ, এরপরে আমরা হচ্ছে পাবলিক গ্রুপে কোনো ক্লাস নিব না। আজকে আমাদের অফার ছিল ওবিসিটি ব্যাচে, সেই অফারটাও শেষ।
1699 টাকার যে অফারটা ছিল সেটা আজকেই শেষ হয়ে যাবে। 1699 টাকার অফারটা শেষ হয়ে যাবে। আর ঠিক আছে, 1699 অবিসিটির যে অফারটা ছিল, এই অবিসিটির অফারটাও শেষ। ঠিক আছে, অবিসিটি 4 সেটা অফার ছিল 1699 টাকা। ঠিক আছে, এটা শেষ। কালকে থেকে 2199 টাকা হয়ে যাবে। আর কালকে থেকে কোনো ক্লাস পাবলিক গ্রুপে হবে না। ঠিক আছে, আর কালকে থেকে সব ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা কি বলছি, এই চ্যাপ্টার খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বাট এই চ্যাপ্টারের মেইন যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদাহরণগুলো ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন প্রত্যেকটা ভার্সিটিরই হচ্ছে কিছু প্যাটার্ন থাকে। তুমি যদি চিন্তা করো যে জাহাঙ্গীরনগরের প্যাটার্ন যদি আমি এখানে বলি, সেই ক্ষেত্রে যেই রকম মেডিকেলের প্যাটার্নের চেয়ে একটু ডিফারেন্স জাহাঙ্গীরনগরের, বা অন্যান্য যে কোনো ভার্সিটি থেকে একটু ডিফারেন্স। তো এক এক ভার্সিটির এক রকম কোশ্চেন আসে। যেমন হচ্ছে কৃষি ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে আগে কোশ্চেন আসতো বিভিন্ন মূত্র থেকে, যেগুলো তোমার এই বইয়ে নাই, বাট এখন ওই টাইপ কোশ্চেন আসে না। বাট জাহাঙ্গীরনগর কিন্তু ওই গোত্র, বা যদি বলি যে এই যে যেমন তোমার বই মাত্র 2টা গোত্র আছে, এছাড়া আরো অনেক গোত্র আছে কিন্তু যেগুলো আগে ছিল ছিল, জাহাঙ্গীরনগর থেকে এগুলো কোশ্চেন আসে না। তাহলে আমি বলবো যে তোমার চ্যাপ্টারটা আবুল হাসান স্যারের বই যে টপিক গুলো আছে এগুলো তুমি যদি ভালো করে পারো, এগুলার যদি খুঁটিনাটি একটু ভালো করে জানো, উদাহরণগুলো স্পেশালি যদি ভালো জানো, তাহলে আশা করি এই চ্যাপ্টারটা অটো ভালো করতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। হ্যাঁ, আমি এত ভালো বায়োলজি পড়াই না। ঠিক আছে, আমি তো হচ্ছে অপশনাল হিসেবে আসছি। ঠিক আছে, তাহলে একটু ধৈর্য ধরে আমার সাথে লাস্ট পর্যন্ত থাকতে হবে। বাট কিছুটা হয়তো সহজ হইতে পারে তোমার জন্য। তাহলে চলো শুরু করা যায়। আচ্ছা, আজকে আমাদের নগ্ন বীজি ও আবৃত বীজি যে উদ্ভিদটা আছে সেটা পড়বো। ঠিক আছে, আচ্ছা আমি সবসময় বলি নগ্ন বীজি আবৃত বীজি যদি পড়ো, বা উদ্ভিদ বিজ্ঞান তুমি পড়ো, বা প্রাণী বিজ্ঞান যখন পড়ো, তুমি যদি ফিল করে পড়ো, তাহলে তোমার জন্য পড়াটা সহজ হয়। তুমি যদি, আমি যেটা বলছিলাম, আমরা যে অণুজীব যে চ্যাপ্টারটা আছে সেটাতেই কিন্তু তোমার হচ্ছে জীব সম্পর্কে বলা শুরু হয়েছে, তাই তো? অণুজীব তাহলে সবচেয়ে তো অনুন্নত, সেটা অকোষীয় ছিল। অণুজীবের পরে, অণুজীবের ভিতরে ভাইরাসের সবচেয়ে অকোষীয় ছিল। এরপর ব্যাকটেরিয়া, সেটা এককোষী। এরপর ম্যালেরিয়া, তার চেয়ে তার একটু বহুকোষী। এরপরে তুমি শৈবাল ছত্রাক আসো, শৈবাল ছত্রাক হচ্ছে তার চেয়ে তার একটু বেটার, একটু উদ্ভিদের ভিতরে যদি আমি চিন্তা করি। ঠিক, শৈবাল ছত্রাক থেকে ভালো হচ্ছে বায়োফাইটা, টেরিডোফাইটা। তাহলে যে বৈশিষ্ট্যগুলা শৈবাল ছত্রাক মিট করে না সেগুলো হচ্ছে বায়োফাইটা, টেরিডোফাইটাতে আছে। যেগুলো বায়োফাইটা, টেরিডোফাইটাতে মিট করে না সেগুলো হচ্ছে কি করে বলো, নগ্ন বীজিতে আছে। আর নগ্ন বীজির চাইতে উন্নত হচ্ছে কি আবৃত বীজি। তাহলে আমরা মোটামুটি নগ্ন বীজি পড়তেছি, মানে কি মোটামুটি সব ভালো বৈশিষ্ট্যগুলাই তার মধ্যে আছে, কয়েকটা ছাড়া, সেগুলো আমরা দেখবো। আর সবচেয়ে মেইন যে হচ্ছে উদ্ভিদ বা উন্নত, সেটা হচ্ছে আবৃত বীজ উদ্ভিদ। বুঝতে পারছি? তুমি যদি এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার রাখো, তাহলে অনেক কিছু কি হয়ে যাবে, তোমার জন্য ইজি হবে। আচ্ছা, তাহলে ইংলিশ টার্ম সবসময় দেখবা, মেডিকেলে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইংলিশ টার্ম মাস্ট। জাহাঙ্গীরনগরের জন্য দেখে রাখবা, খুব বেশি ইম্পর্টেন্ট ছিল তেমন না, বাট দেখে রাখবা। ঠিক আছে, কেউ যদি ফার্স্ট টাইমার থেকে থাকে তার জন্য ঢাবির জন্য মাস্ট ইংলিশ ইম্পর্টেন্ট, মাস্ট ইংলিশ ইম্পর্টেন্ট। আচ্ছা, স্পার্ম মানে কি? স্পার্ম মানে আমাদের ছেলেদের ক্ষেত্রে তো শুক্রাণু বলি, বাট আসলে এই ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে আসলে বীজ বোঝায়। তাহলে জীর্ণ, আরেকটা হচ্ছে এনজিওস্পার্ম। ঠিক আছে, এনজিও মানে যে বীজটা আবৃত থাকে, আমি সহজ বাংলায় যদি বলি। আর জীর্ণ মানে যেটা হচ্ছে কি খালি চোখে দেখা যায়, বা নেক আই, খালি চোখে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি বলে আমরা জিমনোস্পার্ম বলি। এই যে নগ্নবীজি উদ্ভিদ বা জিমনোস্পার্ম, এটার একটা নাম আছে, একে বলা হয় ব্যক্তবীজি উদ্ভিদ। কি বলা হয়? ব্যক্তবীজি উদ্ভিদ বলা হয়। তাহলে কি নগ্নবীজি বা ব্যক্তবীজি উদ্ভিদ। আর আবৃত বীজ উদ্ভিদকে গুপ্ত, যেটা আবৃত অবস্থায় আছে, মানে কোনটা বীজটা, স্পার্মটা আবৃত অবস্থায় থাকে, সেটাকে আমরা কি বলবো, নগ্নবীজি উদ্ভিদ। তাহলে আমরা প্রথম যে এগুলা দেখো, এখন কিছু জিনিস আছে যে এগুলো হচ্ছে নর্মাল বেসিক। বেসিক বলতে এগুলো জাস্ট বর্ণনা টাইপ কথাবার্তা। তাহলে এগুলো জাস্ট তুমি নিজে পড়লেও পারবা। তারপর আমি কেন বলা, দেখো আমরা অনেকে আছে যে শুধু ইম্পর্টেন্ট টপিক পড়ে, বেশিরভাগ গ্রুপগুলো এরকম করে, বা হচ্ছে শর্ট টাইম আসলে অনেকের ক্ষেত্রে করারও থাকে না। কিন্তু দেখো আমরা হচ্ছে মোটামুটি ট্রাই করি যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অ্যাটলিস্ট একবার করে হইলো বইলা যাওয়া, যেন আমাদের কথাগুলো তোমাদের মাথায় থাকে। তুমি বুঝো যে একটা পেজের ভিতরে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এর জন্য আমরা মোটামুটি সবই বইলা যাই, তোমাদের পাড়া দিয়ে বেশি বইলা যাচ্ছে সবই। আমার কথা জাস্ট একটু কানে শুনলে যেন তোমাদের একটু মাথায় থাকে ব্যাপারটা, এর জন্য। আচ্ছা, তাহলে ডেভোনিয়ান যুগের উৎপত্তি হয় এটা, আর মেসোজোয়িক যুগে এটা বিস্তৃত থাকে। তাহলে এই যুগটা একটু দেখে রাখবে। তাহলে আমরা নগ্নবীজি নিয়ে পড়তেছি। জাহাঙ্গীরনগর এগুলো অর্থ খুব আসে। জিমনোস্পার্ম অর্থ কি নেক্ট বা নগ্ন, স্পার্ম তো আমরা জানি সিড বা বীজ। ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবো। তাহলে আমরা, হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞানের জনককে থিওফ্রাস্টাস।
ঠিক আছে? তাহলে এখানে একটা ফার্স্ট কোশ্চেন হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনককে, থিওফ্রাস্টাস। তার একটা বই আছে, বইয়ের নামটা বলবো, ইনকোয়ারি ইনটু হচ্ছে প্ল্যান্টটা, ঠিক আছে, বা প্ল্যান্টস। দেখবা সেই গ্রন্থে সে সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটা ব্যবহার করছে, ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাদের বলো তো একটু উদ্ভিদ শারীরতত্ত্বের জনককে, ঠিক আছে? একটু কমেন্ট করবা, ঠিক আছে? সেটা সবাই একটু আমাদের কমেন্ট করবা যে উদ্ভিদ শারীরতত্ত্বের জনককে, তার প্যাচে না বাজে উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ শারীরতত্ত্ব বলছে, হ্যাঁ? একটু দেখো এটা, একটু জানাও এটা। আচ্ছা, তাহলে নগ্নবীজি কাকে বলে? যেগুলো হচ্ছে গর্ভাশয় থাকে না। মেইন বেসিক পার্থক্য যেটা, পার্থক্য আকারে করতে হবে। যেহেতু এখানে দুইটা টপিক আছে, একটা নগ্নবীজি আর একটা আবৃতবীজি, তাহলে এই দুইটা তোমার মাস্ট কি করতে হবে বলো? পার্থক্য আকারে করতে হবে। পার্থক্য যদি পড়ো তাহলে তোমার জন্য পড়াটা অনেক অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে, বুঝছি? ওকে, ঠিক আছে। তাহলে গর্ভাশয় থাকে না, গর্ভাশয় থাকে না বললে এদের মধ্যে কি হয় না? ফল উৎপন্ন হয় না, ঠিক আছে? আমরা যদি গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে যেহেতু গর্ভাশয় নাই, তাহলে ফল তো উৎপন্ন হওয়ার প্রশ্ন আসে না, তাই না? বাবা নাই, সন্তান কই থেকে আসবে? বুঝছো? তোমাদের একটা গল্প বলি নাকি? এক লোকের গল্প, এক পীর বাবা ছিল, ঠিক আছে? আচ্ছা বলি, এক পীর বাবা ছিল। এই পীর বাবা হচ্ছে পানি ফু দিলেই, পানি পড়া দিলেই সেই পানি পড়া খেলে বাচ্চা কাচ্চা হয়ে যায়, ঠিক আছে? যাদের বাচ্চা হয় না তাদের ক্ষেত্রে। তো মোটামুটি যারাই দেয় তারাই ফলে। তখন এক লোক গেছে পীর বাবার কাছে, তার খুব ইচ্ছা যে তার বাচ্চা হবে। তো যা হচ্ছে ফু নিয়ে আসছে, প্রথমবার পীর বাবা সুন্দর করে ফু দিয়ে দিচ্ছে, নর্মালি এক ফুতেই কাজ হয়ে যায়। তো ওই লোক সেকেন্ড বছর, প্রথম বছর তো হয় নাই, সেকেন্ড বার আবার গেছে যে বাবা আসলে আমার তো হচ্ছে বাচ্চা হয়নি, ঠিক আছে? তো পীর বাবা একটু টেনশনে পড়ে গেছিল যে হওয়ার তো কথা হইলো না কেন, কারণ আমার কাজে লাগে। সেকেন্ড বার আবার একটু সুন্দর করে বলে গেছে। এই বছর পরে থার্ড টাইম আবার গেছে এই লোক যে বাবা হইল না, কি তো মাথা নষ্ট, একবারে হয়ে যায়, এই লোকের ক্ষেত্রে দুইবার হচ্ছে না কেন? এখন সে কোনোভাবেই চিন্তা করে পারতেছে না। হুট করে তার মাথায় আসছে, ওই লোককে কোশ্চেন করছে, ভাই আপনি কি বিয়ে করছেন? ঠিক আছে ভাই, ওই লোক কি বলছে বলো? যে না, ঠিক আছে? এখন বিয়ে করে নাই, পীর বাবা কেন, অমুক বাবা তমুক বাবা, যেই বাবা ওই ফু দেখ বাচ্চা আসবে, হ্যাঁ? তাহলে কি করতে হবে? আগে বেসিক নিড যেটা, বিয়ে করতে হবে, তাইলে বাচ্চা কাচ্চা আসবে, তাই না? আচ্ছা, তাইলে এরকম গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হয়, গর্ভাশয় নাই, ফল তো আসার প্রশ্নই আসে না। আচ্ছা, স্টিফেন হেলস, হ্যাঁ, স্টিফেন হেলস হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্বের জনক। ওকে, তাহলে গর্ভাশয় ফল উৎপন্ন হয়, এর জন্য বীজটা কি থাকে? নগ্ন অবস্থায় থাকে, এর জন্য দেখে আমরা নগ্নবীজি বলতেছি। আচ্ছা, এগুলো একটু দেখবা, বাংলাদেশে 4000 প্রজাতির আবৃতবীজি উদ্ভিদ আছে। আবৃতবীজি উদ্ভিদের সংখ্যা অনেক বেশি, নগ্নবীজি নাই বললেই চলে, মাত্র 5 প্রজাতির আছে। কয়টা? 5 প্রজাতির আছে। এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, হ্যাঁ? বা এই ফার্স্ট পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগর কোশ্চেন আছে, লাস্ট ইয়ারের কোশ্চেন আসছে। প্রাকৃতিক ভাবে জন্মে থাকে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সাইকাস প্যাকটিনাটা, এটা লাস্ট ইয়ার জাহাঙ্গীরনগরের কোশ্চেন। দেখো, প্যাকটিনাটা সম্পর্কে আমরা কয়েকটা জিনিস জানতে পারি। প্যাকটিনাটা, আমি যে ধরুন একটা প্যাকটিনাটা পাহাড়ি এলাকায় পাওয়া যায়, বা প্যাকটিনাটা প্রাকৃতিক পরিবেশে জন্মে, প্রাকৃতিক, এইটাই জাহাঙ্গীরনগরের লাস্ট ইয়ারে বা আগের ইয়ারে কোশ্চেন আসছে যে নিচের কোনটা বা কোন নগ্নবীজিটা প্রাকৃতিক পরিবেশে জন্মায়। তাহলে প্যাকটিনাটা পাহাড়ি এলাকায় জন্মায়, পাহাড়ি এলাকায়, ওই চট্টগ্রামের বাড়িয়ালা পাহাড়ি এলাকায় কি এটা জন্মায়। তাহলে কি পোডোকার্পাস হচ্ছে নেরিফোলিয়াস, ঠিক আছে? পোডোকার্পাস নেরিফোলিয়াস, এটা কি বাঁশপাতা নামে পরিচিত, ঠিক আছে? তাহলে এটাও মাস্ট ইম্পর্টেন্ট, বা মনে রাখবা যেটা বাঁশপাতা নামে পরিচিত, বিশেষ করে এগুলো খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ নিটামের 2 থেকে 3টা প্রজাতি আছে, ঠিক আছে? এই যে নিটাম আছে, নিটাম তুমি কি করবা? নিটাম কি, নিটাম কোনটা, মানে কোন জিনিসটা তুমি নিবা? বাজারে যাই বললা যে আমি এটা নিব, নিটাম মানে কি ভাষায় আছে এরকম নিটাম বা কিনতাম আর কি। যাই হোক, আমি যেমন একটা মূলা, তুমি মূলাটা কি করবা? নিবা, ঠিক আছে? তাইলে হচ্ছে কি যে নিটাম কোনটা? মূলাটা, এই যে ম, দেখো একটু জাস্ট এমো মন্টেনাল, সবার মধ্যে নিটাম তো কমনই, এই যে ও দ্বারা হচ্ছে অবলঙ্গা, একটু যা হালকা করে মনে রাখবে, জাহাঙ্গীরনগর আসে তো লা দ্বারা লটিফোলিয়া, ঠিক আছে? তাহলে মূলা নিবা তুমি, ঠিক আছে? নিটাম কি নিবা? মূলা নিবা। তাহলে বুঝছি এটা তোমাদের এক্সামের কোশ্চেন সলভ করে দিব না। আচ্ছা, সলভ ক্লাস দিবনি আমরা উইকলি বা হচ্ছে একটা ক্লাস বা দেখি ট্রাই করবো ইনশাআল্লাহ, যেহেতু আমি একটু ব্যস্ত এর জন্য। তারপর ট্রাই করতে থাকো, পড়তে থাকো, ঠিক আছে? প্রবলেম গুলো হচ্ছে জমায় রাখো বা হচ্ছে আমার কাছে পাঠিয়ে রাখতে পারো, ইনশাআল্লাহ দিব,
ঠিক আছে, আমি একটা দুইটা ক্লাস হচ্ছে কিছুদিন পর পর বা উইকলি বা হচ্ছে এভাবে একটা করে ক্লাস নিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা এরপর আসলে পরের পেজে যদি আমরা যাই, আচ্ছা তাহলে দেখো এই সাইকাসের এই কয়টা সাইকাসের মধ্যে পড়ছে, হ্যাঁ, ইত্যাদি নগ্নবীজি দেখা যায়, লাগানো অবস্থায় এই কয়টা দেখা যায়। সাইকাস তো নগ্নবীজি আমরা জানি, ঠিক আছে। এই থুজা এই কোশ্চেনটা বা নিচের কোনটা নগ্নবীজি উদ্ভিদ, এটা একবার আশ্চর্য হয় কিন্তু, ঠিক আছে। তাহলে থুজা একটা হচ্ছে নগ্নবীজি, এটা তুমি জানবা, ঠিক আছে। তারপর কি পিনাস, এটা জানবা। জেরিয়া, যেমন এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদ, জেমিয়া কি সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি। তাহলে এই যে এটা তোমার এখানে দাগানো নাই, তারপরে আমি কিন্তু দাগাই দিলাম, হ্যাঁ, এটা তুমি একটু বলবা, এগুলো একটা হালকা করে দেখে রাখবা, হালকা করে কি করতে হবে, একটু দেখে রাখতে হবে। আচ্ছা নগ্নবীজি 4টা বিভাগে ভাগ করা যায়, ঠিক আছে। গিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা, কোনিফেরোফাইটা, নিটোফাইটা, ঠিক আছে। 4টা বিভাগের ভিতরে আমরা একটু যদি সিরিয়ালটা চিন্তা করি, এরপরে কিন্তু এনজিওস্পার্ম, এরপরে কি এনজিওস্পার্ম, বুঝছি কিনা, হ্যাঁ, এনজিওস্পার্ম। তারপরে এরপরে হচ্ছে আবৃত বীজ। তাহলে দেখো তো এখান থেকে একটা কোশ্চেন আসছিল লাস্ট ইয়ারে, আবৃত বীজ উদ্ভিদের সবচেয়ে ক্লোজ কোনটা, বা আবৃত সবচেয়ে মানে কাছাকাছি কোন গোত্রটা, ঠিক আছে, ঠিক আছে। বলো তো সবচেয়ে কোনটা, এই যে নিটোফাইটা, দেখি বোঝা যাচ্ছে। সিরিয়াল মেনটেন কি বলছে, সিরিয়াল মেনটেন করে আসছে, প্রথমে ভাইরাস, তারপর ব্যাকটেরিয়া, তারপর ম্যালেরিয়া, তারপর হচ্ছে বায়োফাইটা, টেরিডোফাইটা, না শৈবাল ছত্রাক, বায়োফাইটা, তারপর নগ্নবীজি, তারপর আবৃত বীজি। নগ্নবীজি শেষ হচ্ছে এইখানে, তাহলে এরপরে আবৃত বীজি, বুঝতে পারছেন। নিটোফাইটা সবচেয়ে আবৃত বীজির ক্লোজ, এটা আলাদাভাবে করার কিছু না, একটু চিন্তা করলেই কিন্তু কি সম্ভব। এটা এইসব আসলে গিঙ্গোফাইটা, এই যে গিঙ্গোফাইটার অন্তর্ভুক্ত যে আছে এর মধ্যে মাত্র একটা, সেটা কি গিঙ্গো বায়োলোবা বা গিঙ্গো বিলোবা, যেটা একমাত্র প্রজাতি, বাকি সবই বিলুপ্ত হয়ে গেছে। তাই এটা একটা জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলবো, এটা কি জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, ঠিক আছে। এটা কি তাহলে তোমাদের এই যে প্রাণী বিজ্ঞানের একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাস বললাম PSN, এই সূত্রটা দিয়ে আমি আরো 4টা জিনিস লিখে দিয়েছিলাম, ঠিক আছে, আরো 4টা জিনিস লিখে দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে ওই ক্লাসটা যারা করছে তারা তো পারার কথা, ঠিক আছে। আর যারা পারো না তারা এই যে ছন্দ লিখে দিছি, এটা কই আছে বলতো, এটা হচ্ছে কি বিবর্তন যে চ্যাপ্টারটা আছে ওইটা দেখবে প্লাটিপ্লাস, ঠিক আছে, প্লাটিপ্লাস, লিবোলাস, স্ফেরোক্লিয়া আর হচ্ছে লেটিমারি, এই 4টা হচ্ছে কি বলতো জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। আরেকটা কি জেনে আছে, সাইকাস, তো আমরা জানি। তাহলে সাইকাস এই যে 4টা, আর এই যে একটা, এই কয়টা হলো 4 5 6টা, এই 6টাই জীবন্ত জীবাশ্ম তোমার বই আছে, একটু দেখে রাখতে পারো। আচ্ছা তাহলে ফার্স্ট হচ্ছে গিঙ্গো, তাহলে গিঙ্গো ফাইটার থেকে তুমি একটা জিনিস জানলা, সেটা জীবন্ত জীবাশ্ম হচ্ছে এটা, এইটুকু জানলে তোমার জন্য একটা এনাফ। এরপর সাইকাডোফাইটা, এই সাইকাডোফাইটা এই যে দুইটা আছে, প্রথম দুইটা জোড়ায় জোড়ায় থাকে, হ্যাঁ, এই প্রথম দুইটার মধ্যে দেখো এদের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। ফ্লাজেলা কি চলনাঙ্গ, ঠিক আছে, যেটা চলাচল করে, শুক্রাণু চলাচল করে সুতার মতো থাকে এরকম, সেটা ফ্লাজেলা, সেটা নানান করে চলাচল করে, তাই এই দুইটা ফ্লাজেলা যুক্ত। তাহলে ফ্লাজেলা যুক্ত এটা তার ভালো বৈশিষ্ট্য না, ঠিক আছে। এই যে এই দুইটাতে ফ্লাজেলা থাকে, ইভেন আবৃত বীজ উদ্ভিদেও ফ্লাজেলা থাকে না। তাহলে ফ্লাজেলা না থাকাটা মোটামুটি ভালো একটা বৈশিষ্ট্য, যেহেতু আবৃত বীজ উদ্ভিদ। তাহলে এই দুইটাতে কি থাকে না, ফ্লাজেলা থাকে না, আমি বলছি জোড়ায় জোড়ায় থাকবে এরা। তাহলে কোনিফেরোফাইটা হচ্ছে নিটোফাইটা, আর কি নিটোফাইটা, এই দুইটার ক্ষেত্রে কি নাই, ফ্লাজেলা বিহীন, এটা কি ফ্লাজেলা বিহীন। আচ্ছা তাহলে কোনিফেরোফাইটার ক্ষেত্রে আমরা কি বলবো, এটা কোনিফার, যাই হোক পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ, এটা কোনিফেরোফাইটার মধ্যে পড়ছে, সিকুয়া সিম্পারভিলেন্স, এটা ভালো করে একটু বলবো। এটা এক ধরনের কি এই কোনিফার জাতীয় উদ্ভিদ, যেটাকে রেড উডও বলা হয়, ঠিক আছে, কি রেড উড বলা হয়, এটা এক ধরনের কোনিফার। তাহলে কোনিফার থেকে বা কোনিফেরোফাইটা থেকে তুমি বললা সিকুয়া সিম্পারভিলেন্স, এটা পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। এই উচ্চতম আসার কথা না দেখলেও চলবে, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজি উপরে বলে দিয়েছিলাম কি জেমিয়া নামক যে সাইকারটা আছে সেটা। পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ কোনটা, ব্রিসলকুম, বৃক্ষ সর্ববৃহৎ কোনিফার বনাঞ্চল, এটুকু ইম্পর্টেন্ট, আবার বলছি তোমরা নিজে বললে বার্তা, তারপর আমি জাস্ট একবার বলে যাচ্ছি। তাহলে সবচেয়ে বৃহৎ কোনিফার বনাঞ্চল সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত, মোট এটা বিশ্বের সর্ববৃহৎ বায়ু। একটু দেখো আবৃত বীজ উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ সম্পর্ক, এই যে এই কোশ্চেনটা জানতে আসছে, ঠিক আছে, সবচেয়ে ঘনিষ্ঠ কোনটা, ওই যে নিটোফাইটা যেটা দেখেন। এরপরেই নগ্নবীজি শেষ, এদের কি নাই, শুক্রাণু ফ্লাজেলা বিহীন, শুক্রাণু কি ফ্লাজেলা বিহীন থাকে। সো এই পর্যন্ত যতটুকু বললাম একটু মাস্ট একটু মনে রাখবা, ঠিক আছে, ক্লিয়ার। এটা প্রথম হচ্ছে কি গিঙ্গোফাইটা, শুধু গিঙ্গো বায়োলোবা থাকে, এটা জীবন্ত জীবাশ্ম। কোনিফেরোফাইটা সবচেয়ে উঁচু বৃক্ষ আছে, ঠিক আছে, সেটার নাম কি সিকুয়া সিম্পারভিলেন্স।
ঠিক আছে, এই দুইটাতে কি ফ্লাজেলা যুক্ত থাকে, পরে দুইটা ফ্লাজেলা বিহীন, আবৃত বীজিতে ফ্লাজেলা বিহীন। তারপরে কি বুঝছি কিনা, এইভাবে তুমি একটু পড়ে রাখবা। এরপর আসো এটার উদাহরণ কি, নিটোফাইটার উদাহরণ তো নিটা আমরা পড়ছি, নিটা কি নিবা তাই জানি, তুমি মোলা নিবা তাই না। আচ্ছা ওকে, দেখো খুবই গুরুত্বপূর্ণ, নামিবিয়া মরুভূমিতে এন্ডোমিক উইলসিয়া মিরাবিলাস, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, আসার মতো একটা কোশ্চেন, জাহাঙ্গীরনগরের জন্য এই পেজ ইম্পর্টেন্ট। পুংকুন দেখতে অনেকটা ফুলের মতো হয়, ঠিক আছে, তাহলে কোনটা উইলসিয়া, যে নামটা একটু অন্যরকম, মিরাবিলিস, তাহলে এটা কি ফুলের মতো, কি ফুলের মতো হয়। এটা মাত্র দুইটা পাতা থাকে, একটু দেখো হালকা করে। ইফিড্রা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট যে কোনো ভার্সিটি পরীক্ষার জন্য। এই ইফিড্রা সেটা দ্বিনিষেক ঘটে, ইফিড্রাতে কি ঘটে, দ্বিনিষেক, দ্বিনিষেক মানে দুইটা নিষেক ঘটে। জিনিস মানে কি, শুক্রাণু ডিম্বাণুর মিলন হচ্ছে নিষেক বলি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ডিম্বাণুর যে মিলন হয় সেটাকে কি বলা হয়, ত্রিমিলন বলা হয়। সেটার এই দুইটা একত্রে ঘটে দেখার জন্য আমরা এটাকে দ্বিনিষেক বলি। আমরা উদ্ভিদ প্রজনন যখন তোমার ভাইয়ারা পড়াবে তখন দেখবে, আমি তো আর পড়াবো না, যাই হোক। তাহলে শ্বাসকষ্টের ওষুধ ইফিড্রিন পাওয়া যায়, এটা থেকে কি পাওয়া যায়, কি পাওয়া যায়, ইফিড্রা থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফিড্রিন পাওয়া যায়। সো এটা মনে রাখবে, ঢাকা বিশ্ব বোটানিক্যাল গার্ডেন এটা থাকে, এটা জাস্ট একটু দেখে রেখো। লিফ স্কার, এটা কি, স্কার মানে হচ্ছে ক্ষতর মতো বোঝা যায়, ঠিক আছে। কিছু কিছু গাছ আছে যেমন হচ্ছে নগ্নবীজের যে গাছগুলো আছে, যখন ওই যে ডালটা পড়ে যায়, বা তুমি আমি যেটা চিনাই, তুমি যদি খেজুর গাছের কথা চিন্তা করো, খেজুর গাছে যখন ডালটা পড়ে যায় দেখবো একটা দাগ হয়ে থাকে, তাই না, এরকম অনেক কিছু নারকেল গাছেও থাকে, ঠিক আছে। যদি এগুলো আবৃত বীজ বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। এরকম নগ্নবীজের ক্ষেত্রে লিফ স্কার হয়ে যায়, পাতার যে ওটা দাগটা থেকে যায়, বিশেষ চিহ্ন থেকে যায়, ভিন্ন ধরনের বৈশিষ্ট্য, ঠিক আছে, ওই যে বিশেষ চিহ্ন থেকে যায় সেটাকে লিফ স্কার বলতেছে। তাহলে লিফ স্কার শুধু কার জন্য, নগ্নবীজের জন্য, ঠিক আছে। লিফ স্কার আর বৈশিষ্ট্য, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। বিশেষ সর্বোচ্চ তিনটা বৃক্ষ সম্পর্কে জানতে পারো, যেমন সিকোয়াস ইম্পারভেন্স, এটা জানবো রেডউড ন্যাশনাল পার্কে থাকে, তারপর সোরিয়া ফোগোটিনিয়া টিয়ানা, যাই হোক, এটা আবৃতবীজী উদ্ভিদ, এটা একটু জানবা, বর্নিও বা এশিয়াতে থাকে, এই দুটো সম্পর্কে একটু জানতে পারো। এই বাকিগুলো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, নগ্নবীজী উদ্ভিদ আর আবৃত উদ্ভিদের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে থাকলে। কিন্তু এটা তুমি কিভাবে পড়তে পারো, পার্থক্য দিয়ে পড়তে পারো, সবচেয়ে ভালো হয় কিভাবে পড়লে, পার্থক্য আকারে তুমি যদি তোমার বইয়ে পার্থক্য আছে, ঠিক আছে, তোমার বইয়ে সুন্দর একটা পার্থক্য দিয়ে দিয়েছে স্যার, সেটা কোনটা দেখো, আমরা বের করি পার্থক্যটা। আবৃত উদ্ভিদের গোত্র পরিচিতি, তার আগে পেয়েছি তোমার, তাই না, এই যে সুন্দর একটা পার্থক্য দেওয়া আছে। তুমি যদি পার্থক্য করো তাহলে তোমার জন্য পড়াটা সহজ হবে, দেখবা খুব ইজিলি সুন্দর হয়, তুমি এখান থেকে মনে রাখতে পারবা। তাহলে তোমার উচিত হবে পার্থক্যটা আকারে করে নেওয়া। তা নগ্নবীজী আর আবৃত বীজী, প্রথমত কথা গর্ভাশয়, আমি বলছি গর্ভাশয় কার থাকে না, নগ্নবীজীর থাকে না, এর জন্য তার ফল হয় না, বীজটা বাইরে থেকে দেখা যায়। তাহলে গর্ভাশয়, গর্ভদণ্ড এগুলো নাই, তাহলে ওটাটা আছে। তাহলে গর্ভাশয় থাকে না, ফল উৎপন্ন হয় না, ওটা হয়, ঠিক আছে, ফল হয় না, বীজ নগ্ন অবস্থায় থাকে, এটা এক কথায় নাবোদক। এটা কি, এই একটা কথা যদি মনে রাখে, এটা নাবোদক, এটা হাবোদক, ঠিক আছে, এটা হাবোদক। ব্যতিক্রম তো থাকে একটা দুটো, সেটা আমরা দেখবো। আর কি গরিয়াম সৃষ্টি হয়, এই যেটা, এটার সাথে একটা হাবোদক বৈশিষ্ট্য, কিন্তু বিশ্বাস করে এটাই হচ্ছে তার আদি বৈশিষ্ট্য, এটা তার কি বৈশিষ্ট্য, আদি বৈশিষ্ট্য। তাহলে আর কি গরিয়াম থাকা এটা ভালো জিনিস না, থাকা এটা ভালো জিনিস না। তাহলে এই আবৃত বীজের আর কি গরিয়াম থাকবে না, আবৃতর আর কি গরিয়াম থাকে না, বুঝতে পারছি, এটা তার উন্নত বৈশিষ্ট্য, থাকতেছে না, এটা তার উন্নত বৈশিষ্ট্য, বুঝতে পারছি। আচ্ছা, পরাগণ সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হওয়ার কথা ছিল, ঠিক আছে, পরাগণ সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়, এটা মোটামুটি পজিটিভ বৈশিষ্ট্য। সাধারণত দ্বিনিষেক ঘটে না, ব্যতিক্রম কোনটা জানি, ওই যে ইফিড্রা, ব্যতিক্রম কোনটা, ইফিড্রা, ঠিক আছে। আচ্ছা, এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড হয়, এন্ডোস্পার্ম বা শস্য, এটাকে আমরা কি বলি, শস্য, এন্ডোস্পার্ম বা কি শস্য, নরমালি ট্রিপ্লয়েড হয়, এন্ডোস্পার্ম বা শস্য কি হয়, ট্রিপ্লয়েড হয়, এটা শুধুমাত্র হ্যাপ্লয়েড, নিষেকের পরে হয়, এটা নিষেকের পূর্বে হয়, ঠিক আছে, উল্টা। জাইলেম সুগঠিত ব্যাসেল কোষ এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ, আমি বলতাম জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, কি বলতাম, জাইলেমের ভাই নাই, প্যাচ বাঁচতাম সবসময়, বা আরো কোন ছন্দ মধ্যে বলার দরকার নেই। দেখো, ফ্লোয়েম যুক্ত অক্ষর যুক্ত, সঙ্গী যুক্ত অক্ষর যুক্ত, এর জন্য এটা নাই। জাইলেম সহজ সরল একটা অক্ষর, ভ্যাসেল সহজ সরল অক্ষর, ঠিক আছে। তাহলে জাইলেমে ভ্যাসেল একটা বলে তার একটা বোঝাই যায়, তারপর জাইলেমে ভ্যাসেল নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই, ফ্লু যুক্ত অক্ষর, সঙ্গীতে যুক্ত অক্ষর। তাহলে আবার জাইলেমের ভাই নাই, কি বলছি, ভাই নাই, আর ফ্লোয়েমের সঙ্গী নাই, তাহলে কি, ফ্লু
কি নাই, সঙ্গী নাই, তাহলে জাইলেমের ভাই নাই, জালেমের ভাই কেমনে থাকবে, জালেম তো জালেমি, তাহলে জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের কি নাই, সঙ্গী নাই। বুঝছি এই দুটা? তাহলে এইভাবে তুমি যদি পার্থক্যটা এখান থেকে পড়ে নাও তাহলে কি হবে দেখবা তোমার জন্য পড়াটা অনেক সহজ হবে, অনেক ইজি হয়ে যাবে। ইভেন ইম্পর্টেন্ট সব কথাগুলো মোটামুটি এইখানে আছে। তাহলে এই চ্যাপ্টারে কি কি তুমি এরকম পার্থক্য করতে পারো, পার্থক্য কি কি করতে পারো, সূত্রগুলো পার্থক্য করতে পারো, ঠিক আছে, একবীজপত্রী দ্বিবীজপত্রীর ব্যাপারটা পার্থক্য করতে পারো, তাই না? আচ্ছা, তাহলে এইগুলো পার্থক্য একটা দিয়ে আসতে তোমার ভাই হাতে আবুল হাসান স্যার দিয়ে দিচ্ছি সুন্দর করে, ঠিক আছে? তাহলে পার্থক্যটা সুন্দর করে তুমি নিজেই পড়ে দিবা। ক্লিয়ার? আচ্ছা ওকে, তাহলে চলো আবার একটু তারপরে একটু জাস্ট দেখে আসি আমরা কি কি টুকটাক কিছু বৈশিষ্ট্যগুলো। নগ্নবীজের ক্ষেত্রে মোটামুটি সবগুলো জিনিস আমরা মোটামুটি সব উন্নত বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে, কিছু ছাড়া। যেমন দেখো এটা বহু বর্ষজীবী নর্মাল ব্যাপার, সবুজ মবুজ। স্পোরোফাইট, স্পোরোফাইট জিনিসটা কি? গ্যামেটোফাইট আর হচ্ছে স্পোরোফাইট। গ্যামেটোফাইট হচ্ছে হ্যাপ্লয়েড গুলা, গ্যামেটোফাইট কি? হ্যাপ্লয়েড। স্পোর মানে হচ্ছে কি নিষেকের পরে যেটা হয়েছে, এটা হচ্ছে ডিপ্লয়েড হয়, টু এন্ড হাফ, ঠিক আছে? অসমরেণু কোষ বা হ্যাটারোস্পোর, কোনগুলা? হ্যাটারোস্পোর। হ্যাটারোস্পোর মানে ছেলে কোষ থাকে, মেয়ে কোষ থাকে। আমি এর আগে ম্যালেরিয়া পরামর্শ বলছিলাম, ছেলে হচ্ছে ছোটগুলা, তাহলে মাইক্রোস্পোর, আর মেয়ে হচ্ছে বড়গুলা। ম্যাক্রো বলতে পারো বা মেগা বলতে পারো, মেগাস্পোর বলা হয়। হ্যাঁ, এটা দেখবা। স্পোরফিল ঘনবয়স স্টোবিলাস বা কোন তৈরি করে আমরা জানি, এই যে এরকম কোন তৈরি করে ফেলা যায়, হ্যাঁ এরকম কোন তৈরি করে, ঠিক আছে? এগুলো একটু দেখবা। এগুলো মোটামুটি ওই জায়গায় আমরা করে ফেলছি, ঠিক আছে? ওই জায়গা থেকে সাথে এগুলো একটু কি করো মিলাই নিবা, যে 8 নাম্বার বসি জিনিসের ঘটে না, ব্যতিক্রম ইফেক্ট আমরা পড়ছি হ্যাপ্লয়েড, ঠিক আছে? জাইলেমের ভেসেল থাকে না, ঠিক আছে? ফ্লোয়েমের সঙ্গীকোষ থাকে না, এটা বায়োপরাগী দেখো। অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান থাকে। আদিগণীয় সৃষ্টি হয়, এটা তার কি আদি বৈশিষ্ট্য। লিপস কার্ডটা থাকে, এগুলো সবগুলো তার মানে কি আমাদের পড়া শেষ। এখন আসো এই যে আমি বললাম যে নগ্নবীজী উদ্ভিদ বললে সবার আগে তোমার মাথায় আসবে সাইকাসের কথা, ঠিক আছে? সাইকাস একটু আগে দেখলাম, সাইকাস, থুজা, পিনাস আর হচ্ছে কি জেমিয়া, ঠিক আছে? আমার সাথে কয়েকবার বলো তাহলে মুখস্থ হয়ে যাবে। সাইকাস, থুজা, পিনাস আর জেমিয়া। সাইকাস তো একটা নর্মাল ব্যাপার, থুজা, জেমিয়া আর হচ্ছে কি পিনাস, এই তিনটা সবাই চারটা। তাহলে সবার আগে তোমার গণনা আছে কোনটা? সাইকাস। তাহলে কোশ্চেন করার আগে সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা? সাইকাস। বুঝতে পারছি? আচ্ছা ওকে, তাহলে বেশি কোশ্চেন আসলে সাইকাস থেকে আসবে। তাহলে আমরা এতক্ষণ এখানে যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আবার কার মতো হবে? নগ্নবীজীর মতো, কমন সেন্সের কথা, তাই না? কারণ এটা নগ্নবীজী উদ্ভিদ, তার নগ্নবীজী বৈশিষ্ট্য হবে। দু একটা বৈশিষ্ট্য একটু বিদ্যমান আছে বা চেঞ্জ আছে, সেগুলো যদি আমরা একটু দেখি। উদ্ভিদ খাড়া, পাম জাতীয়, তাহলে এইটা একটু দেখবা। উদ্ভিদ কি? পাম জাতীয়। মূলকাণ্ড পাতা বিভক্ত করা যায় না বায়োফাইটারে, টেরিডোফাইটারেই করা যায়। টেরিডোফাইটার চেয়ে নগ্নবীজের মধ্যে চোখ বন্ধ করে করা যাবে, বুঝছি কিনা? কারণ টেরিডোফাইটার চেয়ে নগ্নবীজী কি উন্নত। সিরিয়ালটা মাথায় রাখবে। তাহলে পাম জাতীয়, এটা একটু বলে রাখলাম, ঠিক আছে? এরপরে কচি পাতার ভার্নিশন সার্সিলেন্ট বা কুণ্ডলিত, ঠিক আছে? তাহলে এই যে কচি পাতার কুণ্ডলিত, এটা তুমি বায়োফাইটারে তৈরি আসবে, ঠিক আছে? এটা অটোই পারার কথা, বায়োফাইটারে থাকলে এটা তো অটো সুন্দর ভাবে থাকবে। এইটা আমরা মনে রাখতে পারি। পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান থাকে, ঠিক আছে? এই যে পিনাসের কথা বলছে, আমরা কিন্তু একটাকে দেখে আসলাম, পিনাস, থুজা আর জেমিয়া, এগুলো কি নগ্নবীজ উদ্ভিদ। গৌণস্থানে কোরালয়েড মূল থাকে, কি মূল থাকে? কোরাল বা রুট টিউবারকল থাকে। এইটা তার স্পেশাল বৈশিষ্ট্য। এইটা এগুলো একটু তুমি আলাদাভাবে মনে রাখবা, বাকি সবগুলো একই, বাকি সবগুলো একই। আর একটা হচ্ছে বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে, যেটা এখানে লেখা ছিল, যে বায়ু পরাগী, সকলে কি পরাগী? বায়ু পরাগী। বুঝতে পারছি? তাহলে এই যে তিনটা বৈশিষ্ট্য, এই তিনটা ছাড়া বাকি সব বৈশিষ্ট্য কি একই রকম, নগ্নবীজী। বুঝছি? ওকে, ঠিক আছে। তাহলে গ্যামেটোফাইট মানে কিন্তু হ্যাপ্লয়েড হবে। হ্যাঁ, এটা সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের মধ্যে, হ্যাঁ এটা অনেক বেশি সর্ববৃহৎ। শুধু শুক্রাণু না, ঠিক আছে? আদিপুর স্যারের বইয়ে লেখা আছে ডিম্বাণুটাও সর্ববৃহৎ। ডিম্বাণুটা কি? সর্ববৃহৎ। সর্ববৃহৎ। এবার সচল, আমি সবসময় বলি শুক্রাণু সবসময় সচল, কিন্তু শুক্রাণু ছোট, সে আকারে ছোট হলে তার নিউক্লিয়াস কিন্তু তার বড়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সর্ববৃহৎ লাতিমের মতো সচল, কারণ ফ্লাজেলা আছে। তাহলে যার মধ্যে ফ্লাজেলা থাকে মানে চলনাঙ্গ, সেটা থাকলেই কি সেটা সচল হয়ে থাকে, ঠিক আছে? সো এটা একটু দেখে রাখবা। ওকে, এই যে দেখো সাইকাস প্যাকটিনাটা, এটাও আজকের জাহাঙ্গীরনগর আসছিল। প্যাকটিনাটা প্রাকৃতিক, দেখে দিছি। প্যাকটিনাটা কই জন্মায়? প্রাকৃতিক পরিবেশে জন্মায়, একটু মাথায় রাখবো এটা। আচ্ছা, সাইকাস সিরসিনালিস আর রেগুলাটা, এগুলো আমরা একটু পড়বো। এই যে সিরসিনালিস আর রেগুলাটা, আমি মনে রাখতাম আর দ্বারা রিজিক বা খাদ্য, আর দ্বারা রাইস বা হচ্ছে খাদ্য, তাহলে এটা খাদ্য তৈরির ক্ষেত্রে মেইনলি ব্যবহার করা হয়, বা এটা খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। বুঝতে পারছি? সিরসিনালিস
এটার অনেক কাজ আছে, সি সিনারিস এর অনেক কাজ আছে। তার মানে একটা সবচেয়ে ভালো কাজ যেটা, দুইটাই তো অলংকারিক উদ্ভিদ, হ্যাঁ, সুন্দর সৌন্দর্য বর্ধকের জন্য ইউজ করা হয়, বাগানে সুন্দর সাজানোর জন্য এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। সি সিনারিস এটা যেটা সাজায় রাখে কোনটা, যেটাকে ছেঁড়া যায় না, ঠিক আছে, অলংকারিক ছেঁড়া যায় না। আর রেগুলারটা তো যেটা সৌন্দর্য নিয়ে আসে, রেগুলেশন নিয়ে আসে। যাই হোক, এগুলো অলংকারিক উদ্ভিদ। সি সিনারিস অনেকগুলো কাজ করে। এরা রুট বা বার্লি প্রস্তুত করার ক্ষেত্রে ইউজ করে, এরা রুট বা হচ্ছে কি বার্লি প্রস্তুত করার ক্ষেত্রে ইউজ করা হয়, বুঝতে পারছি। আর এটা কি বলো, রিজিক বা খাদ্য, রিজিক বা কি খাদ্য। এবার সি সিনারিস পাকস্থলী পীড়াদায়ক রোধে ব্যবহার করে, সামনে আছে আমরা একটু দেখবো। গঠন বৈশিষ্ট্য অতটা ইম্পর্টেন্ট না, কোনো কিছু একটু রিডিং দিয়ে রাখতে পারো, বাট এইটা আমরা একটু দেখবো। সাইকাসের পাতাকে পাম ফার্ন বলা হয়, কারণ অনেকটা দেখতে পামের মতো আর ফার্নের মতো। পাম আর ফার্ন দুইটার মতো নীলা দেখলে মানে একই রকম দেখে এটাকে পাম ফার্ন বলা হয়ে থাকে। কি বলা হয়? পাম ফার্ন বলা হয়ে থাকে। জাস্ট এইটুকু দেখলেই হবে। আচ্ছা, মূল এগুলো রিডের জন্য ইম্পর্টেন্ট ছিল, এখন তো অতটা ইম্পর্টেন্ট না, বাস জাস্ট একটু জানা যে সাইকাসের যে মূলটা থাকে সেই মূলটা অল্পকাল পরে নষ্ট হয়ে যায়, কিন্তু মূল ছাড়াতে সে বাঁচবে কিভাবে? এর জন্য তার ভিতরে কি অস্থানিক মূল থাকে। কি থাকে? অস্থানিক কিছু মূল থাকে, ঠিক আছে। এই যে অস্থানিক মূলগুলো আছে সেখানে কিছু ব্যাকটেরিয়া আক্রমণ করে, ব্যাকটেরিয়া আক্রমণ করার সাথে সাথে সেখানে কিছু নষ্টকার অ্যানাবিয়াম নামক সায়ানো ব্যাকটেরিয়া বা নীলা সবুজ শৈবাল আক্রমণ করে। কি? নষ্টকার অ্যানাবিয়াম, বুঝছি? যেটার কারণে আকৃতিটা, মূলের বিকৃতি বা আকৃতিটা চেঞ্জ হয়ে যায়, যার কারণে সেই মূলটা কোরালের মতো দেখায়, যার কারণে এটাকে কোরালের মূল বা রুট টিউবারকল বলা হয়ে থাকে, ঠিক আছে। এটা একটু দেখবা। এই সায়ানো ব্যাকটেরিয়া, নামের মধ্যে ব্যাকটেরিয়া থাকলে এটা কি আসলে ব্যাকটেরিয়া না, নীলা সবুজ শৈবাল, তাহলে সায়ানো ব্যাকটেরিয়া মানে শৈবাল, এর জন্য স্তরকে শৈবাল স্তর বলা হয়। অ্যানাবিয়াম নষ্ট হয়ে এটা কি কোন স্তরের মধ্যে পড়ছে? শৈবাল স্তরের মধ্যে পড়ছে। সো এইটুকু একটু কি করবা, দেখে রাখবা, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। পাতার পত্রকের সংখ্যা, ঠিক আছে, 50 থেকে কত 100 পর্যন্ত হয়ে থাকে, একটু দেখে রাখবা। আচ্ছা, জীবন্ত জীবাশ্ম আমরা বলছি কে কে আছে? গিঙ্গো ভাইরাস, সাইকাস একটা জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে। একটু হালকা করে দেখে রাখো, এগুলো ইম্পর্টেন্ট কোনো কিছু না। জননটা আমরা দেখি, সাইকাসের জনন প্রক্রিয়া, ঠিক আছে। জনন কয় ধরনের হয়? অযৌন জনন হয়, যৌন জনন হয়, ঠিক আছে। এই অযৌন জননকে আমরা কাইন্ড অফ, ঠিক আছে, অঙ্গজ জনন বলতে পারি, যেটা অঙ্গের মাধ্যমে হয়। দেখো, অযৌন জনন মেইনলি হয়, একটা কথা মনে রাখলে হবে, সেটা কি মুকুলের মাধ্যমে হয়ে থাকে। কার মাধ্যমে হয়? মুকুল। মুকুল ম দ্বারা শুরু হয়েছে, আমরা মনে রাখবো এটা মার্চ মাসে শুরু হয়। মুকুল মার্চ এপ্রিল মাসে শুরু হয়ে থাকে, মার্চ এপ্রিল মাসে শুরু হয়ে থাকে, বুঝছি কিনা? আচ্ছা, এটাকে এই যে অঙ্গ, যেহেতু অঙ্গ মুকুলের মাধ্যমে হয়, মুকুল একটা অঙ্গ, এটাকে অঙ্গজ জনন বলা হয়ে থাকে, বুঝতে পারছি? এই পদ্ধতিতে সহজ পদ্ধতি, এটা জাস্ট মুকুল মার্চ এপ্রিল মাসে হয়, যেহেতু মুকুল একটা অঙ্গ, এটা অঙ্গজ প্রজনন বলা হয়, এইটুকুই এনাফ। যৌন জনন আমরা পড়ছি, এটা হেটারোস্পোরাস, না ছেলে মেয়ে আলাদা আলাদা হয়, ছেলে মেয়ে কি আলাদা আলাদা হয়। মাইক্রো আর হচ্ছে মেগাস্পোর একরকম হয় না, ঠিক আছে। তো এইটা নিয়ে বলছি, তাহলে যৌন জননটা কি হবে? ভিন্নধর্মী হবে, তাই না? পৃথক পৃথক বা ভিন্নবাসী হয়। আচ্ছা, অসংখ্য পুংরেণুপত্র বা মাইক্রোস্পোরার সৃষ্টি হয়, যে একত্রিত হয়ে আমরা একটু আগে পড়ছি পুংস্টবিলাস গঠন করে, যেটা মোচাকৃতি। কি আকৃতি? মোচাকৃতি, ঠিক আছে। তোমরা যদি একটু দেখো, এখানে দেওয়া থাকার কথা নেই, ঠিক আছে। এই যে মাইক্রোস্পোরোফিল, এটা কি অনেকটা এই আকৃতিটা কি বলছি, মোচার মতো আকৃতি, ঠিক আছে। আর এর মাথা সরু বর্ধিত যে মাথাটা আছে, এই যে মানে অ্যাপোফাইসিস বলা হয়, এটা কি বলা হয়? অ্যাপোফাইসিস। বাট মেয়েটার দেখো যে ঢিলা ঢালা থাকে, একত্রিত হয় না, ঠিক আছে। ডিম্বক সবসময় কিনারের দিকে থাকে, ডিম্বক কি থাকে? কিনারের দিকে থাকে। এটা ফার্স্ট আগে আর কি গজিয়াম সৃষ্টি হয় সেগুলো যদি আমরা একটু দেখে আসি, চলো। তাহলে কি পুংস্টবিলাস গঠন করে, এই যে পুংরেণুপত্রের সরু বর্ধিত যে মাথাটা আছে সেটাকে অ্যাপোফাইসিস বলা হয়, ঠিক আছে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু না, জাস্ট হালকা করে একটু দেখে রাখবা। এই লাস্টের দুইটা লাইন একটু দেখবা, স্ত্রীণু থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, আর্কিগোনিয়ামের ভিতরে ডিম্বাণু সৃষ্টি হয়, আর আর্কিগোনিয়াম সৃষ্টি এটা তার আদি বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম কি বৈশিষ্ট্য? আদি বৈশিষ্ট্য। এর জন্য এটা আদি বীজিতে থাকে না, নগ্ন বীজিতেই থাকে, এটা বুঝতে পারছি? আচ্ছা, ওকে। তারপর আসো, এই যে এইটুকু গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। যা নির্ণয় করার জন্য যাবে, এই যে আমি যেটা বললাম, সিসিনারি ছেঁড়া যাবে না, তার মানে সে অলংকারিক উদ্ভিদ, ঠিক আছে। অ্যারোরুট বা বার্লি প্রস্তুত করা হয়। রেগুলারটা মানে যে কি বলছি, খাদ্য বা রিজিক, রাইস খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে? খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, সাইকাস প্যাকটিনাটা কি বলছিলাম? প্রাকৃতিক পরিবেশে জন্মায়, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় জন্মায়, এর কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। একটু মনে রাখবে এটা,
ঠিক আছে। আচ্ছা এই যে সিসিনালিস আর কি কি, ওই পাকস্থলীর পীড়া বা চর্মরোগের ওষুধ, চামড়ার যে ওষুধগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে সিসিনালিস কি হয়, চামড়ার ক্ষেত্রে ইউজ করা হয়, পাকস্থলীর পীড়া নিবারক হিসেবে ইউজ করা হয়। সেগুলো একটু কি করবো আমরা দেখে রাখবো। ক্লিয়ার? এই ছিল নগ্ন বীজি। আচ্ছা তাইলে মেইনলি হচ্ছে তোমার পার্থক্যটা করতে হবে, প্রথম বর্ণনাগুলো কি করতে হবে একটু দেখতে হবে, তাইলে দেখবা ক্লিয়ার হয়ে গেছে এটা। আচ্ছা প্রথম পার্টটা কিন্তু লেস ইম্পর্টেন্ট, মেইন পার্ট হচ্ছে কিন্তু তোমার পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, ফল, তারপর হচ্ছে ফুল, সাথে হচ্ছে পুষ্প প্রতীক, পুষ্প সংকেত, ঠিক আছে, গোত্র দুইটার পার্থক্য, ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখতে হবে। আবৃতবীজ উদ্ভিদ বা এনজিওস্পার্ম বা গুপ্তবীজ উদ্ভিদ, তাই না, যেগুলো ফল কি থাকে, আবৃত অবস্থায় থাকে। এই এনজিওস্পার্ম অর্থ হচ্ছে ভ্যাসেল, এগুলো জানা কিন্তু ইম্পর্টেন্ট। ভ্যাসেল মানে হচ্ছে কন্টেইনার, ঠিক আছে, আর বাকিটা তো আমরা আগে করে আসছি। আচ্ছা এগুলো পুষ্পক উদ্ভিদের ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলা হয়, ঠিক আছে, একটু দেখবা। আজ থেকে 13 কোটি বছর আগে আবৃতবীজ উদ্ভিদের উৎপত্তি হয়েছে, সো এটাও একটু কি করবো আমরা জেনে রাখবো। আচ্ছা এইটুকু খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজ উদ্ভিদ হচ্ছে কোনটা? ওলফিয়া, ঠিক আছে। ওলফিয়া দেখো কি লেখা, মাইক্রোস্কোপিয়া। মাইক্রো মানে কি? মাইক্রো মানে ক্ষুদ্র না, এটা পড়ার কিছু আছে? মাইক্রো মানে তো ক্ষুদ্র, তাই না, সেটা 0.1 মিলিমিটার, বুঝছি কিনা? আচ্ছা বাংলাদেশে দুইটা প্রজাতি পাওয়া যায়, বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজ ওলফিয়া থাকবে, ঠিক আছে, ওলফিয়া এরিজা, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। তাহলে বাংলাদেশের ক্ষুদ্রতম কোনটা, ঠিক আছে। আচ্ছা তাহলে ওলফিয়া মাইক্রোস্কোপিয়া আর ওলফিয়া কি এরিজা, এটা বাংলাদেশের ক্ষুদ্র। উঁচু বৃক্ষের মধ্যে বাংলাদেশের ক্ষেত্রে কি আছে দেখো, যে বইলাম, বইলাম, গর্জন আর হচ্ছে তেলগুড়, এই তিনটা, ঠিক আছে। বইলাম, বাংলাদেশে বইলাম থাকবে কমন, বাংলাদেশ বইলাম, ঠিক আছে। গর্জন, বাঙালিদের অনেক গর্জন না, বাঘের মতো গর্জন করে, ঠিক আছে। আচ্ছা তাহলে আরেকটা কি, তেলগুড়, বইলাম, তেলগুড়, আর হচ্ছে কি তেল আর গুড় খাই আমরা। আচ্ছা গর্জন। আচ্ছা তাহলে বৈজ্ঞানিক নামগুলো হালকা করে দেখে রাখতে পারো, হালকা করে দেখে রাখতে পারো। সোয়ান্টোনিয়া, সোয়ান্টোনিয়া হচ্ছে কি ফ্লোরিবুন্ডা, আচ্ছা দেখাইতে যাচ্ছেন। আচ্ছা হালকা করে একটু দেখে রেখে গেল, হোপিয়া ওডোরাটা, তেলগুড়। আচ্ছা দেখো হালকা করে দেখে বাংলা নামগুলো বেশি ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক নামের চেয়ে, ঠিক আছে। জাহাঙ্গীর নগরে এইগুলো থেকে অ্যাটলিস্ট বৈজ্ঞানিক নাম এখন পর্যন্ত আসে নাই, সো অত বেশি ইম্পর্টেন্ট না, বাট তুমি তারপরে দেখে রাখতে পারো, ঠিক আছে, একবার করে কি করতে পারো, দেখে রাখতে পারো। ওকে ঠিক আছে। তারপর আচ্ছা আপনি যদি ওই যে আমরা পার্থক্য আকারে পড়বো তাইলেই হয়ে যাবে। কি আকারে পড়বা? পার্থক্য আকারে পড়বা, এর বাইরে পড়ার কিছু দরকার নাই। ওকে আসলে একটু গুত্র, আপনি তুমি যদি গুত্র পরিচিতিটা যদি একটু জানি। আচ্ছা দুই শ্রেণীতে ভাগ করা যায় আবৃতবীজ উদ্ভিদটাকে। আমরা নগ্নবীজ শেষ করে হচ্ছে আবৃতবীজতে আছে, একটা হচ্ছে ম্যাগনেলিয়া, ম্যাগনেলিয়া, আর একটা হচ্ছে কি লিলি। তাহলে লিলি শ্রেণী আমরা মনে রাখবো, লিলি, লিলি একবীজপত্রী, ম্যাগনো আবার লিয়া দুইটা জিনিস, ম্যাগনো লিয়া দুইটা জিনিস, ওটা দ্বিবীজপত্রী, ঠিক আছে। লিলি একটা নাম, একবীজপত্রী, ঠিক আছে। তাহলে এটা একবীজপত্রী বা লিলিওসিরা, ম্যাগনোলিয়া হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, জাস্ট এই কিছু জানলাম। সকল আবৃতবীজ উদ্ভিদকে কয়টা গোত্র আছে? 380টা গোত্র আছে। তার মধ্যে একবীজপত্রী আছে কয়টা? 65টা। তাহলে 380 থেকে 65 বাদ দিলে 315টা থাকে দ্বিবীজপত্রী। তাহলে বুঝাই যাচ্ছে একবীজপত্রীর শেষে হচ্ছে নগ্নবীজি, চৈতন্য, আবৃতবীজি। আবৃতির মধ্যে দুইটা ভাগ আছে, তাহলে আগে একবীজপত্রী পরে দ্বিবীজপত্রী। তাহলে সবচেয়ে উন্নত কে? দ্বিবীজপত্রীটা, সবচেয়ে উন্নত কে? দ্বিবীজপত্রীটা। এটা আমরা একটু মাথায় রাখবো। এখন আসো এই যে জিনিসগুলো স্বরূপ অতটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, হ্যাঁ না পড়লেও চল। তারপরে একটু আমরা দেখতে পারি বিরুৎ কোনটা। বিরুৎ হচ্ছে প্রথম যে গোত্রটা আছে, কি পয়াসের গোত্র, ঠিক আছে, বা ঘাস, ঘাস গোত্র, ঠিক আছে, ঘাস গোত্র বা পয়াসের যে গোত্রটা আছে সেটা, ধান, গম, দেখো এই যে দুর্বা ঘাস, ঠিক আছে, এগুলো কি সব পয়াসের গোত্র, যেগুলো কি অকাষ্ঠল উদ্ভিদ, নরম, ছোট থাকে, ঠিক আছে সেগুলো। তাহলে বিরুৎ মানেই হচ্ছে আমরা পয়াসের গোত্রের কথা চিন্তা করব। উপগুল্ম, ঠিক আছে, উপগুল্ম ধরা কোনটা? উপগুল্ম ধরা আমি বলছি এগুলো ইম্পর্টেন্ট না, তারপরে হালকা করে যদি দেখি রাখতাম, মনে রাখতাম কাদা, ঠিক আছে, কাদা ছড়াছড়ি করে উপরে উপরে আমরা, তাহলে উপরে উপরে কি করি? কাদা ছড়াছড়ি, কালকা, সন্ধ্যা, দা দ্বারা দাঁত মর্দন, ঠিক আছে। আর গুল্ম কোনগুলা? গুল্ম হচ্ছে দেখো জবা আর গোলাপ সবসময় রঙিন হয়, ঠিক আছে, জবা আর গোলাপ কি হয়? গুলগাল ফুল, এটা হচ্ছে কি রঙিন হয়। তাহলে এই গুল দ্বারা হচ্ছে গুল্ম আর রঙিন হয়, গল্প হিসেবে মনে রাখো, ছন্দ না, ঠিক আছে। কি বলছি মেয়েরা কি বললো? রঙিন হয়। কোন কোন গোলাপ? জবা ফুল আর গোলাপ ফুল রঙিন হয় না? রঙিন হয়। আর দেখতেও দেখলো গোল গোল, গোল গোল না, অনেকটা গোল গোল। আচ্ছা বাকি তো বৃক্ষ বৃক্ষ গেলা জানো, এগুলো পড়ার কিছু নেই, জাস্ট দেখো। আবার বলছি এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তা না, জাস্ট হালকা করে দেখে রাখবা।
মূল থেকে ইম্পর্টেন্ট, মোটামুটি আমরা মূলগুলো পড়বো, খুব বেশি ইম্পর্টেন্ট ব্যাপারটা এমন না। মূল আসলে কয়েক ধরনের আছে, একটা প্রধান মূল, অস্থানিক মূল, গুচ্ছ মূল আর পরাশ্রয়ী মূল। তার মধ্যে মেইন হচ্ছে প্রধান মূল আর গুচ্ছ মূল। আমি তোমার বলছি একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, প্রধান কোনটা? ডেফিনেটলি চোখ বন্ধ কিরা, দ্বি মানে দুই, সে পরে শেষের দিকে আসতে মানে সে ভালো হবে সবচেয়ে দেয়, তাহলে প্রধান মূল। আবার এক আর দুইয়ের মধ্যে ভালো কোনটা? দ্বিবীজপত্রীটা। তাহলে আমার মনে রাখবো যেহেতু প্রধান, তাহলে কোনটা হবে? সবচেয়ে ভালোটা হবে প্রধান, তাহলে দ্বিবীজপত্রী হচ্ছে প্রধান। তাহলে দ্বিবীজপত্রীর যদি প্রধান হয় তার বৈশিষ্ট্যগুলো বা তার উদাহরণগুলো কি হবে? দ্বিবীজপত্রীর যে কি বলে গোত্রের যে উদ্ভিদ গুলো আছে সেগুলো মূলা, গাজর, বিট, ঠিক আছে? এখানে বেশি উদাহরণ পরে গুলো তুমি পড়তে পারো। এই যে মনে রাখবো আমরা, তুমি যদি একটু বাস্তবিক জীবনধারী হও, তুমি যদি পেঁয়াজের নিচের দিকটা দেখো, গুছাটা দেখবা কেমন থাকে, অনেক একটা গুচ্ছের মতো না? তুমি যদি গ্রামে যাই কখনো ধান গাছ তোলো, নিচে দেখবে গুচ্ছিত গুচ্ছিত থাকে অনেকগুলা, ঠিক আছে, একসাথে থাকে। রসুন তুমি যদি দেখে নাও তাইলে তুমি বুঝবা, ঠিক আছে, যে রসুনের মূলটা কি থাকে? গুচ্ছ আকারে থাকে। জাস্ট একবার যদি তুমি দেখে ফেলো, না থাকলে আজকে বাসায় যে দেখো, দেখলেই তুমি বুঝতে পারবে যে গুচ্ছিত। তাহলে গুচ্ছমূল কাদের ক্ষেত্রে? গুচ্ছমূল হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রে, মানে পোয়াশিয়া গোত্রের ক্ষেত্রে হচ্ছে কি গুচ্ছমূল। বুঝতে পারছি? তাহলে গুচ্ছমূল পোয়াশিয়া গোত্রের ক্ষেত্রে, প্রধান মূল প্রধানটার ক্ষেত্রে, প্রধান কারা? দ্বিবীজপত্রীর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে, তাহলে গুচ্ছমূলের উদাহরণ কি? ধান, গম, ঘাস, এগুলো ততই পারবা, ঠিক আছে? এখন অস্থানিক মূল আর হচ্ছে পরাশ্রয়ী মূল। অস্থানিক মূল কাকে বলে? ভ্রূণমূল হতে মূল উৎপন্ন হওয়ার কথা, কিন্তু কি হয়েছে, তোমার ধরো এই দিক দিয়ে মূল বেরিয়ে গেল, তুমি অবাক হয়ে যাবে না? হ্যাঁ, গাছের মূল বেরোনোর কথা নিচে, গাছের মূল বেরোলো উপরে দিয়া, তুমি কি অবাক হবে না? তাহলে মনে রাখবে কি, এই যে অস্থানিক মূল, তুমি কি হয়ে যাবে? অবাক হয়ে যাবে, অবাক, ঠিক আছে? তাহলে অ দ্বারা যে অশোক, বা দ্বারা হচ্ছে যে বট, ক দ্বারা হচ্ছে কে, অশোক, বট, কে, সে অস্থানিক মূল। পরাশ্রয়ী মানে কি? যে অন্যের বাসায় থাকে, ঠিক আছে? তুমি দেখবা অর্কিডের যে চারাগুলো আছে ছোট ছোট, সবাই বাসায় নিয়ে বারান্দায় লাগাই লেগে রাখে, তো ওটা কি অর্কিডের নিজের বাসা? মানুষের বাসা না। আচ্ছা, তাহলে কি অর্কিড পরাশ্রয়ী হয়? এটা তো পড়া গেছে, নিয়ে বোঝার কথা। পরাশ্রয়ী যে অন্যের বাসায় থাকে, বারান্দায় বারান্দায় থাকে, তাহলে পরাশ্রয়ীকে হচ্ছে কি? অর্কিড হচ্ছে কি? পরাশ্রয়ী হয়। ক্লিয়ারিটি মূল। কার্বোবাস্টিন, এটা লেস ইম্পর্টেন্ট, একদমই লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? আসার সম্ভাবনা খুব কম, ঠিক আছে? তারপর আমরা একটু জাস্ট হালকা করে জানতে পারি। কারণ অনেক রকম হয়, ডিরেক্ট হইতে পারে, ফাঁপা হইতে পারে, পর্ব, মধ্য পর্ব থাকতে পারে, এগুলো মুখ্য কথা না, বাট কয়েকটা যে আছে সেগুলো যদি আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে ফাঁপা কাণ্ড হয়ে যেতে, তুমি যদি ধান গাছ দেখে থাকো বা পেঁয়াজের পাতা যদি বাসায় কখনো খাইয়ে থাকো, না খেলে পেঁয়াজের পাতা আনতে বলি তোমার আব্বুরে বা খাওয়ারে, দেখবা পেঁয়াজের পাতার মাঝখানে গুলা পাইপের মতো ফু দিলে ফু বের হয়ে যাবে, একবার মাঝখানে ফাঁকা থাকে, ঠিক আছে? বুঝতে পারছি কি হয়? পাইপের মতো হয়, ঠিক আছে? তাহলে ফাঁপা কাণ্ড কার হয়? পেঁয়াজের হয়, ধান গাছের। এটা কোন গোত্র? ঘাস গোত্র বা পয়াসের গোত্র, ঠিক আছে? তাহলে ফাঁপা কাণ্ড কার? ঠিক আছে, ঘাস গোত্র বা পয়াসের গোত্রের ক্ষেত্রে ফাঁপা কাণ্ড হয়, ঠিক আছে? দেখো সাইপ্রেসিয়া, ঠিক আছে, কয় কোণ বিশিষ্ট? এ বি সি, এ বি তারপর হচ্ছে সি, 1 2 3, তাহলে এটা যদি 1 ধরে, এটা 2, এটা হচ্ছে 3, তাহলে সি দিয়ে যেটা আছে সেটা হচ্ছে 3 কোণ বিশিষ্ট, ঠিক আছে? আর লেমিংসিয়া ওটা হচ্ছে জার্মান তাই হবে, এটা 4 কোণ বিশিষ্ট, দেখে রাখতে পারো, ঠিক আছে? তাহলে ফাঁপা কাণ্ড কার? একবীজপত্রী যে গোত্র, পয়াসের গোত্রের ক্ষেত্রে। এরপর রাইজোম, রাইজোম যেটা মাটির নিচে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, যে কাণ্ডটা মাটির নিচে থাকে অল্প করে। আমি মনে রাখতাম আহারে, আর হারে, আ দ্বারা আদা, হ দ্বারা হচ্ছে হলুদ, আর রে দ্বারা হচ্ছে রাইজোম। রে দ্বারা কি? রাইজোম। যে যে শব্দ দিয়ে পড়ছো সেই শব্দ দিয়ে পড়তে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এরপর হচ্ছে টিউবার, টিউবার, ঠিক আছে? টিউবার যে কোনো ভাবে করতে পারো। টিউবার হচ্ছে কি? কাণ্ডের ভূনিম্নস্থ শাখার মাথার স্ফীত অংশটাকে টিউবার বলা হয়, যে মাথার স্ফীত অংশ সেটাকে টিউবার বলে। এত ওইটুকু ইম্পর্টেন্ট, বাট টিউবার উদাহরণ যে আলু, এটা তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? তাহলে আলু মানে যে পটেটো, ঠিক আছে? পটেটো তো আছে, টিউবার এভাবে মনে রাখতে পারো। পটেটো থেকেই তুমি টিউবার মনে রাখতে পারো। টিয়া পাখির কথা মনে রাখি, টি আলু এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? যে কোনো ভাবে মনে রাখতে পারো। পটেটো দিয়ে মনে রাখা সহজ, পটেটো মানে কি? টিউবার, পটেটো টিউবার। কিন্তু যদি মূলের স্ফীত অংশটি মিষ্টি আলু যদি বলে, কোন আলু? মিষ্টি আলু কিন্তু মূলের অংশ। দেখো, মিষ্টি মূলের অংশ, মিষ্টি আলু কার অংশ? মিষ্টি আলু মূলের অংশ। মিষ্টি আলু কি? মূলের অংশ, কাণ্ডের অংশ না। বাল্ব, বাল্ব কোনটা? ঠিক আছে, বাল্ব, ঠিক আছে? বাল্বের যে এই যে নর্মালি বাল্ব কেমন হয়, ঠিক আছে? এই যে এরকম টাইপের হয় না বাল্ব গুলা? আমি তো আঁকতে পারলাম না, নর্মালি যে 100 পাওয়ার 50 পাওয়ার যে বাল্ব গুলো আছে। দেখো পেঁয়াজের এইটাও কিন্তু আকৃতি, রসুনের আকৃতি কিন্তু এরকম, মাথায় এরকম বাল্বের যে কি আছে আগাটা থাকে, আমি দেখে পারলাম না।
যাই হোক, ওইটার মতো কিন্তু পেঁয়াজ দিই। তুমি কিন্তু আমি মনে রাখতে পারি যে পেঁয়াজ, রসুন, এটা কিন্তু বাল্বের যে মাথাটা আছে 20 পাওয়ারের বা 30 পাওয়ারের বাল্ব, যেটা লাল লাল কালারের আলো দেয়, ঠিক আছে, আগের যুগে বেশি দেখা যেত, ঠিক আছে, তাহলে সেটা কোনটা, ওই বাল্বের উদাহরণ হচ্ছে সেগুলা, বুঝতে পারছি? বা ছন্দ আকারে বললে পীর বাবা, পি দ্বারা পেঁয়াজ, র দ্বারা রসুন, বাবা দ্বারা হচ্ছে বাল্ব, ঠিক আছে, বা বাল্বের মাথা যে এরকম থাকে সেটা কিন্তু পেঁয়াজ রসুনের মাথার মতো, সো এটা দিয়ে তুমি মনে রাখতে পারো। রানার, ঠিক আছে, রানার হচ্ছে থানকুনি, একটু দেখে রাখবা এটা, রানার হচ্ছে কি থানকুনি, এটা দেখে রাখবা। আচ্ছা, কাণ্ড ইম্পর্টেন্ট, আচ্ছা ভালো কথা, কাণ্ড ইম্পর্টেন্ট, কাণ্ড বেশি ইম্পর্টেন্ট না, পাতা বেশি ইম্পর্টেন্ট, পাতা বেশি ইম্পর্টেন্ট, কাণ্ড ইম্পর্টেন্ট আছে। একটা আদর্শ পাতা 3টা অংশ থাকে, পত্র, মূল, পত্র, বৃন্ত, আর হচ্ছে কি পত্র ফলক, ঠিক আছে। এগুলো একটু নরমালি রিং দিবা, পিটিওলেট কি মোটা থাকবে কিনা, ল্যামিনা পত্র ফলক, পাতার প্রধান অংশ, হ্যাঁ, এটা একটু দেখবা, অতটা ইম্পর্টেন্ট। সিম্পল লিফ আর হচ্ছে কম্পাউন্ড লিফ, ঠিক আছে, এই দুইটা একটু পড়তে পারো। সরল পাতা আর হচ্ছে যৌগিক পাতা। দেখো আম, জাম, কাঁঠাল, এটা তোমরা সবসময় ছোট্ট কালাতে বলি আম, জাম, কাঁঠাল, তাই আম, জাম, কাঁঠাল, তাহলে আম, জাম, কাঁঠাল তোমার পছন্দ, আমার পছন্দ, সবারই পছন্দ। তাহলে এই যে জবা, জবারও কি কার কি পছন্দ, আম, জাম, কাঁঠাল পছন্দ, তাহলে জবা, আম, জাম, কাঁঠাল, জবা, আম, জাম, কাঁঠাল 3-4 বার বলো, তাহলে একবার ক্লিয়ার হয়ে যাবে। জবা, আম, জাম কি কাঁঠাল, জবা, আম, জাম, কাঁঠাল, বুঝতে পারছি? তাহলে জবা, আম, জাম আর হচ্ছে কি কাঁঠাল, ঠিক আছে। তাহলে সিম্পল বললাম, কম্পাউন্ড লিফ পড়ার দরকার নেই। ছন্দ আমি চাচ্ছিলাম ছন্দ পড়ো তুমি, ঠিক আছে, ছন্দ এত করে বলাইতে পারবো না, এর জন্য তাহলে কি একটু একটু জাস্ট মাথায় রাখবা, ওকে। তারপর আসলে পত্র ফলকের বিলেশন, পত্র ফলকের বিলেশন, ঠিক আছে, বা শিরাবিন্যাস, বা পত্র ফলক মানে পাতা, পাতা, পাতার মধ্যে কিভাবে যে দাগ গোলা থাকে না, এই দাগ গোলা কিভাবে বিন্যস্ত থাকে সেটাকে শিরাবিন্যাস বলতেছে। আচ্ছা, পত্র ফলকের শিরাবিন্যাস এটা কয় ধরনের হয়, রেটিকুলার বিলেশন আর প্যারালাল বিলেশন। আচ্ছা, আমরা মনে রাখবো এই যে জালিকা, জালিকা শিরাবিন্যাস, কিছু জিনিস একদম সেট করে ফেলবো মাথায়, ঠিক আছে। আমরা একটু আগে যেটা বলছিলাম, প্রধান মূল কার, প্রধান, প্রধান মূল, মূল কার দ্বিবীজপত্রীর ক্ষেত্রে ছিল, প্রধান মূল কার দ্বিবীজপত্রী, ঠিক আছে। আমরা এরপর মনে রাখবো জালিকা শিরাবিন্যাস, জালিকা শিরাবিন্যাস এটাও দ্বিবীজপত্রী, তাহলে শিরাবিন্যাস জালিকা এটা কার দ্বিবীজপত্রী, একদম মাথায় সেট করবে। এখন যতগুলো বৈশিষ্ট্য পড়বো এগুলোই পরবর্তী চ্যাপ্টারে পর্যায়ে মানে গুত্রের ক্ষেত্রে পড়বো, গুত্রের প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা এখন দিয়ে করে যাবো। তাহলে দ্বিবীজপত্রীর মূল হচ্ছে প্রধান মূল, দ্বিবীজপত্রীর শিরাবিন্যাস জালিকাকার, তাহলে এটা যদি জালিকার হয় তাহলে ধানেরটা কি, ধানের শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল, ধান কি হবে সমান্তরাল, ধানেরটা কি সমান্তরাল, ধানের পাতাটা খেয়াল করে দেখবি লম্বা এরকম হয়, একটা না একটা সমান থাকে, তাহলে এটা কি সমান্তরাল। তাহলে জালিকাকার কারটা দ্বিবীজপত্রীটা, দ্বিবীজপত্রীর মূল কি সবচেয়ে ভালো দ্বিবীজপত্রীর জন্য প্রধান মূল। আচ্ছা, তাহলে কি জালিকাকার শিরাবিন্যাস কার ক্ষেত্রে দেখেন, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দেখেন, ঠিক আছে, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দেখেন। তাহলে প্যারালাল করে দেখা যায়, সমান্তরালের ক্ষেত্রে দেখা যায়, দেখবেন। পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি, পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি এটা প্রধানত দুই ধরনের হয়ে থাকে, রেসিমোস আর হচ্ছে সাইমোস। রেসিমোস আর কি সাইমোস। সাইমোস মানে ভালো হবে, আর তোমার এই চ্যাপ্টারে যত ভালো জিনিস আছে সব কিছুর উদাহরণ হচ্ছে জবা, কি সব কিছুর উদাহরণ কি জবা, কি বলছি সাইমোস মানে ভালো, এই চ্যাপ্টারে যত ভালো জিনিস আছে সব উদাহরণ হচ্ছে জবা। তারপর আমি দেখাচ্ছি বলে জবার উদাহরণ, উদাহরণ মুখস্থ করতে হবে না। 100 রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাস, যেটা অনিয়ত বা বর্ধনশীল মানে বাড়তেই থাকে বাড়তেই থাকে, সেটা অনিয়ত অনিয়ত পুষ্পবিন্যাস বলা হয়ে থাকে। আচ্ছা, সেটার উদাহরণ কি, ঠিক আছে, কি কি নামগুলো আছে দেখো। ফার্স্ট হচ্ছে কি রেসিম, ঠিক আছে, এই রেসিমের উদাহরণ কি আমি যেভাবে মনে রাখতাম, এই রেসিমে দেখো দন্তাস্য আছে, রেসিম হচ্ছে কি সরিষা, রেসিম কি সরিষা, রেসিম কি সরিষা, ওকে। এরপর হচ্ছে স্পাইক, স্পাইক তো তোমরা জানো কিনা, স্পাইক মানে হচ্ছে আগের যুগে অনেক বেশি ছিল, ঠিক আছে, আমার যুগে ছিল আর কি, আমি তো বুড়াই গেছি এখন, তোমরা তো বাচ্চা কাচ্চা আন্ডা বাচ্চা, এই যুগের আন্ডা বাচ্চা তোমরা, তো এই যেরকম চুল খাড়া করা কি বলা হয়, স্পাইক করা বলতে, বুঝছো। এই স্পাইক ফার্স্ট কে নিয়ে আসছে জানো এই ধারণাটা, চুল চোখা করা, এখনো করে অনেকে, বাট আগে অনেক বেশি হইতো, এটা আগে ট্রেন্ডই ছিল এরকম। তো এটা সর্বপ্রথম একটা নায়ক আছে ইন্ডিয়া, হ্যাঁ, রজনীকান্ত, চিনো রজনীকান্ত, রোবট মুভি করছে, বা অনেক বড় সুপারস্টার ইন্ডিয়া, ঠিক আছে, যদিও সাউথের, বাট ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টারের মধ্যে একজন হচ্ছে, শাহরুখ খানরাও ওনার ফ্রেন্ড, ঠিক আছে, বুঝছো। রজনীকান্ত চেনার কথা মোটামুটি সবাই, এই স্টাইলটা উনি নিয়ে আসছে প্রথম। তাহলে কি এই স্পাইক কে করে, গল্প গল্প ছন্দ না, তুমি জানো না কত কিছু জানো না, রজনীকান্ত একটা মুভি, কতটুকু মুভি তুমি দেখো। তাহলে এই যে রজনীগন্ধা মানে রজনীকান্ত সর্বপ্রথম স্পাইক করছে, কিন্তু এই স্পাইক করে সারাদিন যদি চুল নিয়ে এরকম পরে থাকে, তার শুটিং করতে আসতে লেট হবে না,
লেট তো হবে, পরিচালক ক্ষেপটা গেছে, বুঝছো, যে প্রতিদিন লেট করস তুই, ঠিক আছে। তাহলে নর্মালি তো সে ভাত দিত তারা সেটে, ঠিক আছে, মানে শুটিং এ। তো ওই দিন কি করছে, মেজাজ খারাপ হয়ে ধান আর কি দিছে, ঘাস আর গম দিছে, বুঝছো, বা ধান গম ঘাস এক কথাই বলতে এই যে স্পাইক লেট যেটা আছে, তাহলে কি নর্মালি সে তারে ভাত দিত, এরপরে কি গম আর ঘাস খেতে দিছে। স্পাইক করতে যে লেট করছে দেখা, যে স্পাইক লেট হয়েছে দেখে তাকে কি দিয়েছে বলো, ভাতের বদলি গম আর ঘাস খেতে দিয়েছে, বুঝছো। আচ্ছা, আর সহজভাবে আমি যদি চিন্তা করি, কি বলছি, স্পাইক লেট যেটা আছে সেটা হচ্ছে কোন গোত্রের ক্ষেত্রে আমি বললাম, সেটা হচ্ছে পয়াসিয়া বা একবীজপত্রী গোত্রের যেগুলো আছে, এগুলো নর্মালি ধানের সাথে সবসময় ধান গম ঘাস, একবীজপত্রীর কথা আসলে ধান গম ঘাস বা বাঁশ আর কি, এগুলা চলে আসে অটো। তাহলে স্পাইক কে নিয়ে আসছে, রজনীকান্ত স্পাইক করতে যায়, তার লেট হয়েছে, তাহলে ধান ভাত না দিয়ে তাকে কি গম আর ঘাস দিয়েছে, বুঝছো। তাহলে লেট করা যাবে না যদি আমি সবসময় লেট করি। আচ্ছা, ক্যাপিচুলাম আমরা কিভাবে মনে রাখতে পারি, আমি যেরকম মনে রাখতাম, আমার থাকে না ক্লাসে কিছু কি জানি বলে, ক্লাসে কিছু হচ্ছে বলদ, ঠিক আছে, এরকম এক বলদ ছিল, নাম হচ্ছে সূর্য। সে একদিন হচ্ছে চিন্তা করছে, সবাই মজা করে দেন নিয়ে, সে একদিন ক্যাপ টেপ পরে সুন্দর করে সাজিয়ে আসছে। তুমি বলতেছ গাধা সূর্য, তাও মজা নিচ্ছ, গাধা সূর্য ক্যাপ করছে, গাধা সূর্য গল্প হিসেবে নিবা, গাধা সূর্য কি করছে, ক্যাপ করছে, ঠিক আছে। তাহলে এই যে ক্যাপিচুলাম মানে ক্যাপ, ঠিক আছে, গাধা আর সূর্যমুখী, গাধা সূর্য কি করছে, ক্যাপ করছে। গল্প, গাধা সূর্য কি করছে, ক্যাপ করছে। তাহলে গাধা সূর্যমুখী কার উদাহরণ, ক্যাপিচুলামের উদাহরণ। গাধা সূর্যমুখী কার উদাহরণ, ক্যাপিচুলামের উদাহরণ। ক্লিয়ার? আচ্ছা, সাইমস, আমি বলছি সাইমস মানে হচ্ছে ভালো, নিয়ত বর্ধনশীল। আর এই চ্যাপ্টার যত ভালো জিনিস সবকিছুর উদাহরণ হচ্ছে জবা, সবকিছুর উদাহরণ হচ্ছে জবা। আর যারা বেশি পড়তে চাও সাইড দিয়ে যে আমি বাড়তি লেখা রাখছি ওগুলো পড়ে রাখতে পারো। আচ্ছা, ওকে। এরকম ফুল সম্বন্ধের প্রয়োজনীয় শব্দাবলী, এগুলো আমরা 9-10 থেকে পড়া, তারপর আমরা একটু জানবো। ফুলের 4টা স্তবক আছে, যদিও 9-10 5টা ছিল, 4টা স্তবক আছে, একটু জানবা। হ্যাঁ, তাহলে কয়টা স্তবক আছে, 4টা। কি, ক্যালিক্স বা বৃতি, ঠিক আছে, তাহলে ওটাকে বৃত্তাংশ বা সেপাল বলা হয়, এবং বৃতি গুলো জানেন রাশিয়ার মতো। করলা ছোটবেলা আমি খাইতাম না, বুঝছো, এত তিতা, কেউ করলা খেতে পারো? আচ্ছা, আমার মতো কি আছে, কে করলা খাস না দাদা, ঠিক আছে, আমি করলা একদমই খেতে পারতাম না, ঠিক আছে, এর জন্য আম্মা মানে পিটাই তো মাঝে মাঝে, ঠিক আছে। তাই এই যে করলা, এটা হচ্ছে পেটাল বা পেটাল পদ, আর তার পাপড়ি। তাহলে করলা বা ধনমন্ডল হচ্ছে তার প্রত্যেকটা সদস্যকে পেটাল বা পাপড়ি বলা হয়ে থাকে। এস্টিমেশন বা পুষ্পমাত্র বিন্যাস, জিরোর জন্য একটা কোশ্চেন তুমি পাবা, জিরোর জন্য একটা কোশ্চেন পাবা, পুষ্প বিন্যাস থেকে আসবে না আমার বিন্যাস থেকে আসবে, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখতে পারো, নাকি ক্লাস নিব। এক গল্পে সব শেষ, ঠিক আছে, এক গল্পে শেষ, আমার গল্প নিয়ে নেমাচ্ছে পড়ায়। আচ্ছা, যাই হোক, এক গল্পে সব শেষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে পুষ্পপত্র বিন্যাস আর অমর বিন্যাস আমরা দুইটাই হচ্ছে এক গল্পে পড়াটা শেষ করে দিতে পারি। তাহলে চলো আমরা যদি গল্প দিয়ে পড়ি, একটু যদি পড়াই দিই আর কি তোমাদের, যদিও তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারো, কি করে পড়াই দিব না, ইউটিউব থেকে দেখে নিবা, আমি পড়াইছি দুইটাই। হ্যাঁ, আচ্ছা, চলো দেখি তাহলে, এই দুটো পরে নিতে পারো। হ্যাঁ, ইউটিউবটা আমি হচ্ছে দিয়ে দিবনি, আমাদের গ্রুপে দিয়ে দিবনি। আর যারা হচ্ছে আমাদের ইউটিউব সম্পর্কে জানো না, একটু সাবস্ক্রাইব করে দিলাম, ঠিক আছে, ব্রাদার্স সাজেশন। আচ্ছা, তাহলে এটা ইউটিউব থেকে দেখে নিন সাজেশন, ঠিক আছে। একদম প্রত্যেকটা বৈজ্ঞানিক নাম সহজে মুখস্থ করানোর ঠিক আছে। হ্যাঁ, সবকিছু সুন্দরভাবে আমাদের দেওয়া আছে, ওখান থেকে তোমরা কি করবা, একটু সুন্দর করে দেখে নিবা, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হবে প্রত্যেকটা সুন্দরভাবে, ঠিক আছে, সুন্দরভাবে উদাহরণ দিচ্ছি। যেমন হচ্ছে মটরশুটি, মোটর গাড়ি পিছনে আমরা ছুটতাম না ছোটবেলা, তাহলে পিছনে ছুটবা, পিছন সেটিবাম, পিছনে ছুটবা, এরকম সুন্দরভাবে প্রত্যেকটা দেখবা। আমি প্রত্যেকটা নাম তো পড়াই দিচ্ছি এক ছন্দ দিয়া, সাথে এই যে প্রত্যেকটা বৈজ্ঞানিক নামও পড়াই দিচ্ছি, ঠিক আছে, যেটা বৈজ্ঞানিক নাম করলেও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অ্যান্ড্রোসিয়াম, ঠিক আছে, অ্যান্ড্রোজেন ছেলেদের হরমোন বুঝাই যায়। তাহলে পুংস্তবক, এগুলা ইম্পর্টেন্ট, এটা কখনো আসবে না, জাস্ট পড়ার জন্য। ছেলে তুমি নিজের সম্পর্কে একটু জানলা, মেয়ের সম্পর্কে জানলা, জাস্ট এইটুকু করলেই হবে। বাট আমরা পরাগ ধানীগুলো জানতে পারি, ঠিক আছে। যেমন সর্বমুখ পরাগ ধানী বা ভার্সেটাইল পরাগ ধানী হচ্ছে ধানের বা একবীজপত্রী যারা গোত্র আছে। আর বৃক্কাকার কিডনি যুক্ত যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি জবা, ঠিক আছে। জবা মানুষের মেয়ের নাম হয় না,
মেয়ে। তাহলে মেয়ে কিডনিতে সমস্যা, তাহলে বৃক্ক, বৃক্ক কার? জবা। ঠিক আছে, বৃক্ক নিয়ে কার প্রবলেম? জবা। গাইনি, গাইনি কার? মেয়ের ডাক্তার, গাইনিসিয়ান, তাই না? এটা কখনো কোনো থেকে কোশ্চেন আসবে না, জাস্ট তুমি নিজের জানার জন্য জানতে পারো, যেটা তোমাকে হেল্প করতে পারে। আসো এটা ইম্পর্টেন্ট, পিরিয়ড বা পুষ্পপত্র। যখন বৃতি এবং দলকে পৃথক করা যায় না, বৃতি আর দল চিনো তো? ফুল আমি চিনাই নেই, তোমরা তো ফুল সবসময় ব্যবহার করো, এর জন্য আর কি চিনাই নেই। তাহলে ফুল, বৃতি এবং দল কোনটা? ওই যে একটা ফুল যদি এরকম হয়, গোলাপ ফুল, গোলাপ ফুলের নিচের সাইডে যে সবুজ অংশটা থাকে না, সেটাকে বৃতি বলা হয়। ঠিক আছে, আর পাপড়ি গুলাকে আমরা দল বলতেছি। তাহলে বৃতি আর দল যখন বর্ণ আকৃতি পৃথক করা যায় না, একই রকম দেখতে মনে হয়, সেটাকে বলা হয় পিরিয়ড বা পুষ্পপুট। এই ট দ্বারা আমি মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে টেপাল। পুষ্পপুট, ট দ্বারা হচ্ছে কি? টেপাল বা পিরিয়ড। যেমন কোশ্চেন আসছিল, ঠিক আছে, লাস্ট ইয়ার আগে হচ্ছে, ঠিক আছে, এটা দেখতে পারো। আচ্ছা, এই যে যতগুলো বৈশিষ্ট্য আছে না, যদি যত ভালো বৈশিষ্ট্য আছে, ভালো মানেই জবা, কি বলছি? ভালো মানেই জবা, ভালো মানে কি? জবা। উভলিঙ্গ আর এক লিঙ্গ কোনটা ভালো? উভলিঙ্গ ভালো, তাহলে উভলিঙ্গের উদাহরণ জবা। এক লিঙ্গের উদাহরণ কি? লাউ বা অন্য যাই হোক, উভলিঙ্গের উদাহরণ জবা। ঠিক আছে, পুং আর হচ্ছে স্ত্রী, এটা তো একই কথা, যে কোনো একটা থাকলে সেটার মধ্যে পুং বা স্ত্রী হবে, এটা পড়া গেছে। ক্লিপ পুষ্প, এটা ছেলেও না মেয়েও না, পুংস্তবক স্ত্রীস্তবক কোনটাই থাকে না, কিন্তু হিজড়া আলাদা, হিজড়া কিন্তু সুন্দর হয়, অনেক সুন্দর হয়, তাই না? এগুলো কোনটা? বাগানের সৌন্দর্য বর্ধক কিছু উদ্ভিদ। তাহলে ক্লিপ কোনটা? বাগানে যে সবচেয়ে ভালো লাগবে সেগুলো হচ্ছে কি? ক্লিপ পুষ্প। এবং সম্পূর্ণ আর অসম্পূর্ণ কোনটা ভালো? ডেফিনেটলি সম্পূর্ণটা ভালো, ভালো মানে জবা, তার অসম্পূর্ণ করা কিছু নাই। সমাঙ্গ আর অসমাঙ্গ কোনটা ভালো? ডেফিনেটলি সমাঙ্গ ভালো, ভালো মানে জবা। বহু প্রতিসম, এক প্রতিসম আর অপ্রতিসম, ঠিক আছে, বহু আর একের মধ্যে আর অপ্রতিসম, ভালো কোনটা? বহু প্রতিসম। উদাহরণ কি? জবা। বুঝছি কিনা? আচ্ছা, সাথে সরিষা একটু কষ্ট করে মনে রাখবা। এক প্রতিসম আর হচ্ছে অপ্রতিসম। এক প্রতিসম আর কি? অপ্রতিসম। দেখো, আমি যেভাবে রাখতাম, শুরু হয়েছে, শুরু সময়ের প্রথম অক্ষর অ, আর ক খর প্রথম অক্ষর হচ্ছে ক, তাহলে কলাবতী অপ্রতিসম বসে, তাহলে এক প্রতিসম পড়ার দরকার নেই। বা যারা এক প্রতিসম সিংহ পরিচিতা বলবা, তার কলাবতী পড়ার দরকার নেই, যে কোনো একটা বলবা, এগুলো ইম্পর্টেন্ট না। তাহলে সব যত ভালো উদাহরণ আছে সব কার? জবা। ঠিক আছে, আচ্ছা, এগুলো একটু রিডিং দিও, এত ইম্পর্টেন্ট না, বাট একটু ভালো করে দেখে প্রেজেন্টেশন ইউটিউব থেকে দেখে নিবা, ঠিক আছে? ওকে, প্রেজেন্টেশন আর পুষ্পপত্র বিন্যাস থেকে একটা কোশ্চেন তোমার আসবেই আসবে। আচ্ছা, এই যে ফল, আমরা ফলগুলো চলো একটু পড়ি। ফলও ইম্পর্টেন্ট, যারা মেডিকেল প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের জন্য ফল অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রকৃত ফল যেটা আমরা ছোট্টকাল থেকে চিনি, আম, জাম, লিচু হচ্ছে কি? প্রকৃত ফল। জাস্ট তোমার জানা যদি একটু বলি, অপকৃত ফল, তিনটা জিনিস একসাথে একটু লিখে নিবা। অপকৃত ফল যে কথা, অপকৃত ফল, ঠিক আছে, সাথে হচ্ছে যৌগিক, আরেকটা ওই সোলোসিস। এই তিনটা উদাহরণ সেম, ঠিক আছে? তাহলে তিনটার উদাহরণ কাঁঠাল আর কাঁঠাল আনারস, তিনটার উদাহরণ কি? কাঁঠাল। তাহলে অপকৃত ফলে দেখো কাঁঠাল আনারস, ঠিক আছে? তারপর যৌগিক ফল কাঁঠাল আনারস, নিচে সোলোসিস আছে কাঁঠাল আনারস, তাহলে কাঁঠাল আনারস কার কার উদাহরণ? যৌগিক, সোলোসিস, অপকৃত ফল। কিন্তু এই তিনটার মধ্যে শুধু অ আছে কার মধ্যে? অপকৃত ফলের মধ্যে। এর জন্য আমরা মনে রাখবো এই অপকৃতের অ দ্বারা হচ্ছে আপেল। তাহলে অপকৃতিতে আপেল, কাঁঠাল আনারস, বাকি সবগুলোতে শুধু কাঁঠাল আর আনারস। তাহলে অপকৃত, যৌগিক, সোলোসিস, অপকৃত, যৌগিক আর সোলোসিস। প্রকৃত ফল আর সরল ফল একই, ঠিক আছে? আম, ধান তো ফল না, যদিও ধান ফল না, তারপর ধরে নিলাম আম আর ধান, তাহলে সরল কোনটা? সহজ সরল, কোনটা? আম। আচ্ছা, গুচ্ছিত ফল, গুচ্ছিত ফল যেটা গুচ্ছ গুচ্ছ আকারে থাকে, সেটা কিন্তু আতা ফল। আতা ফলটা তুমি দেখো বিচি বিচি আকারে, ভিতরে গুচ্ছ আকারে থাকে। তাহলে আতা আর স্ট্রবেরি, আতা আর স্ট্রবেরি কি? গুচ্ছিত ফল। যৌগিক ফল তো পড়াই ফেলছি। লিগিউম, লিগিউম কোনগুলা? লিগিউম লাস্টে ম আছে, ম দ্বারা তাদের মধ্যে ম আছে, সিম, মটরশুটি, সিম, মটরশুটি, এগুলো কি? লিগিউম, সিম, মটরশুটি। লিগিউম আর কি? সিম, আর হচ্ছে কি? মটরশুটি। ক্যাপসুল, ক্যাপসুল এই দেখতে কেমন? আমরা ট্যাবলেট দিয়ে খাও ক্যাপসুল। এই টাইপ কি কি আছে? ধুতুরা, ঢেঁড়স পাত, তোমার মনে রাখবে, ধুতুরা, ঢেঁড়স পাত, এগুলা দেখতে কি অনেকটা ট্যাবলেটের মতো, বুঝতে পারছি? একটু মনে রাখবে ক্যাপসুল। আচ্ছা, কেরিঅপসিস, কেরিঅপসিস এটা তোমার একবীজপত্রী বা পয়াসি একগুচ্ছের ক্ষেত্রে এটা দেখা যায়, ঠিক আছে? একবীজপত্রীর ক্ষেত্রে দেখা যায়, একবীজ। তাহলে কেরিঅপসিস আমি যখন মনে রাখতাম, তুমি কেরিয়ার কেমনে গঠন করবা? ধান বা আলু, রুটি এগুলা খায় না, এই যে ধান, গম বা একবীজপত্রী যেগুলো আছে সেগুলো খেলে তোমার কেরিয়ার গঠন হবে, তুমি ভার্সিটি চান্স পাইতে পারো, ডাক্তার হইতে পারো, ইঞ্জিনিয়ার হইতে পারো। তাহলে কেরিঅপসিস কি?
ধান আর গম। সিলিকুয়া, দেখো সিলি দ্বারা হচ্ছে সরিষা, একমাত্র জিনিস যেটা মধ্যে কু এরকম উকার আছে, বাদ দাও, সরিষা। সিলিকুয়া হচ্ছে কি সরিষা, মোড়াটা একটু দেখে রাখতে পারো। বেরি, আমি যেরকম রাখতাম টম এন্ড জেরি আমরা বলছিলাম না, ঠিক আছে, আমি করতাম টম এন্ড বেরি, ঠিক আছে। টম এই টমেটো, টম এন্ড বেরি কি খায়, টম এন্ড বেরি, টম এন্ড বেরি কি করে, কলা খায়। আচ্ছা কলা একটু লিখো, টমেটো আর হচ্ছে কলা। সাইজো কার্ভ হচ্ছে ধনে, ধনে পাতা যেটা ধনে, ঠিক আছে। সাইজো কার্ভ হচ্ছে কি ধনে, আর হচ্ছে কি এই যে একমাত্র জিনিস যেটার মধ্যে বরকার্য আছে, গাজরের বরকার্য আছে, সাইজো গাজর, সোরসিস তো পড়ছি আঠালো রসযুক্ত জিনিস, ওই যে একের সাথে যৌগিক সোরসিস অপকৃত, যৌগিক সোরসিস অপকৃত, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বাদ দাও, দরকার নেই এগুলো। আচ্ছা পুষ্প সংকেত জাহাঙ্গীরনগরের জন্য লাস্ট ইয়ারে 2 বছরে প্রচুর কোশ্চেন আসছে, হ্যাঁ প্রচুর কোশ্চেন আসছে। তাহলে এটা ইংরেজিটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ ইংরেজিটা বেশি, বাংলা আসতে পারে বাট ইংরেজিটা বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি বুঝা পড়ো বাংলা এই ইংলিশ টার্ম গুলো যদি জানো তাহলে পড়া সহজ। মঞ্জুরি পত্র, এটা ইংলিশ হচ্ছে ব্রাক্ট, তাহলে বাক্টে কি আসবে, বিআর আসছে। উপমঞ্জুরি পত্র ব্রাক্টিউল, এই যে বিআর তার সাথে এল আসছে, এই যে উলের এল। উপবৃত্তির জন্য, বৃত্তির জন্য হচ্ছে ক্যালিক্স, উপবৃত্তির জন্য হচ্ছে এপিক্যালিক্স, আর দলের জন্য হচ্ছে করলা। দেখো তাহলে বৃত্তিও সি দ্বারা, করলাও কি সি দ্বারা, তাহলে যে কোনো একটা সি দিতে হবে, দুইটা সি দেওয়া যাবে না। কিন্তু দল মানে কি, সে অনেকজন আছে, সে পাওয়ারফুল না, একা তুমি কারোর সাথে যুদ্ধ করতে চাও, এক দল তোমার সাথে যুদ্ধ করবে, দল বেশি যাবে না, এর জন্য দল কি করে সি নিয়ে গেছে, তাহলে সি হচ্ছে করলার জন্য, দলের জন্য। দ্বিতীয় তাহলে সি এর মতো বাংলায় একটা কি ক্যারেক্টার করি কে, এর জন্য হচ্ছে ক্যালিক্সের জন্য হচ্ছে কে, তাহলে এপিক্যালিক্সের জন্য হচ্ছে ই কে, বুঝছি। পুষ্পপুট, প দ্বারা শুরু হয়েছে। পুংস্তবক মানে ছেলে, অ্যান্ড্রোজেন এ দ্বারা শুরু হয়েছে। স্ত্রীস্তবক গাইনি ডাক্তার, তাহলে জি দ্বারা শুরু হয়েছে, হ্যাঁ। আর ওটা তেমনি নামের সাথে মিলা যায়। পুষ্প সংকেতের কিছু চিহ্ন সমূহ, এগুলোও জাহাঙ্গীরনগরের জন্য খুবই ইম্পর্টেন্ট, দুনিয়া অন্য কোন ভর্তি পরীক্ষা আসবে না জাহাঙ্গীরনগর ছাড়া, ঠিক আছে, শুধু জাহাঙ্গীরনগরে এগুলো আসবে। আচ্ছা ওকে, তাহলে দেখো এক প্রতি সমপুষ্পের জন্য, এক প্রতি সমপুষ্পের জন্য তুমি মনে রাখবে শুধু প্লাস বা পার্সেন্ট হবে। প্লাস বলতে খ্রিস্টানদের একজন মানুষ ঝুলাই রাখছে না, হ্যাঁ ঠিক আছে, যদিও তারা হচ্ছে ওটা ক্ষুদা মানে, যদিও ওটা উচিত না, যিশু, যাই হোক ওই এক প্রতি সমান কি একজন ঝুলাই রাখছে ওইটা, ঠিক আছে। আচ্ছা বহু প্রতিসম মানে কি, ওই একজনের উপর দিয়ে আরো কি আছে, অনেকজন আছে, গুল্লা দিয়ে দেবে, প্লাস্টার করে গুল্লা দিয়ে দেবে, সেটা হচ্ছে কি বহু প্রতিসম, বুঝছি। আচ্ছা পুং মানে ছেলে, ছেলেরা কি করে, ছেলেরা হচ্ছে এই যে তীর মারে, বা ছেলেরা একটু শৃঙ্খল টাইপের হয়, এর জন্য কি দেখো শৃঙ্খল, উপরে দিয়ে দেবো শৃঙ্খল হচ্ছে পুং। আর মেয়েরা আয়না দেখে, যে আয়না ধরে না, আয়না দেখে, তাহলে হচ্ছে কি গুল্লার নিচে যদি প্লাস থাকে তাহলে হচ্ছে কি এটা মেয়ে। আর উভলিঙ্গ মানে দুইটাই থাকবে, উপরেও থাকবে নিচেও থাকবে। আর বহু সংখ্যকটা ইনফিনিটি, সেটা আমরা কি জানি, কি বলে এটা, ইনফিনিটি চিহ্ন আর কি। অসম সংযোগ, সমসংযোগ, অসম সংযোগ মানে সংযোগ নাই কারোর সাথে, এর জন্য হচ্ছে সিঙ্গেল একা। সমসংযোগ কি থাকে, ব্র্যাকেটটাকে আমরা সমসংযোগ বলতেছি। অধি আর অধগর্ভ কোনটাকে বলা হয়, আচ্ছা অধিগর্ভ, গর্ভ বলতে এই দাগটাকে বোঝায়, ঠিক আছে, দাগটাকে তুমি স্ট্যান্ডার্ড ধরবা, ঠিক আছে। অধি মানে কি উপরে, অধ মানে নিচে। দেখো দাগের উপরে থাকলে তাকে বলা হয় অধিগর্ভ, দাগটা তোমার মেইন, দাগের কি আছে, নিচে আছে, দাগের নিচে থাকলে কি অধগর্ভ, তাহলে দাগটা তোমার মেইন, দাগের নিচে থাকলে অধগর্ভ, দাগের উপরে থাকলে কি বলো, অধিগর্ভ হবে, হ্যাঁ। এই তো শেষ পুষ্প প্রতীক, আমি দেখলাম পুষ্প প্রতীক। আচ্ছা গোত্র পরিচিতি, ইম্পর্টেন্ট, হ্যাঁ, গোত্র পরিচিতি থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে কি করবো, তুমি পার্থক্য আকারে করবা, একবীজপত্রী শনাক্তকারী বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রী শনাক্তকারী বৈশিষ্ট্য। যদি পার্থক্য করো তাহলে একবীজপত্রীর ক্ষেত্রে বীজ থাকে কয়টা, একটা, তাহলে দ্বিবীজপত্রী কয়টা থাকে, দুইটা। অস্থানিক আমরা বলছি একবীজপত্রীর মূল হচ্ছে গুচ্ছ মূল, পেঁয়াজ রসুনের নিচে গুচ্ছ আকারে থাকে, তাহলে দ্বিবীজপত্রী কি, এটা প্রধান মূল, করছিলাম আমরা প্রধান মূল। পাতার শিরাবিন্যাস, ঠিক আছে, একবীজপত্রীর শিরাবিন্যাস সমান্তরাল, সে সহজ সরল। দ্বিবীজপত্রী কি ছিল, জানি কার, ঠিক আছে। আচ্ছা পুষ্পপত্রের সংখ্যা যেহেতু এক, তার মধ্যে কম থাকবে, তাহলে এটা ট্রাইমেরাস বা 3 এর গুণিতক, আর ওইটা কত হবে, তাহলে পেন্টামেরাস 5 এর গুণিতক বা টেট্রামেরাস বা 4 এর গুণিতক, তাহলে 3 আগে না, তাহলে 3 এর মধ্যে পড়ছে।
এরপরে বীজপত্রের অবস্থান শীর্ষক, ভ্রূণমুকুল পার্শ্বীয়। আমি মনে রাখতাম এই যে এক বীজপত্রীর বীজপত্রের অবস্থান সি দ্বারা শীর্ষক, সি দ্বারা কি শীর্ষক, তাহলে এবিসি। তাহলে এক বীজপত্রীর বীজপত্রের অবস্থান শীর্ষক, তাহলে ভ্রূণমুকুল কি হবে পার্শ্বীয়, তাহলে দ্বিবীজপত্রী উল্টা হবে, তাহলে ভ্রূণমুকুল হবে শীর্ষক আর হচ্ছে বীজপত্রের অবস্থান হবে পার্শ্বীয়। তাহলে এক বীজপত্রীর বীজপত্রের অবস্থান শীর্ষক, তাহলে ভ্রূণমুকুল পার্শ্বীয়, বুঝছি কিনা? দ্বিবীজপত্রীর উল্টাটা। আর কোন গৌণ বৃদ্ধি ঘটে না, গৌণ বৃদ্ধি কি ঘটে না, এটা দেখে রাখবেন। আচ্ছা, একবীজপত্রীর গোত্র আছে 65টা। আদি উন্নত গোত্র বা প্রথম গোত্র, এই যে বোটামেসি এটা আসছে, ঠিক আছে? প্রথম গোত্র কোনটা? বোটামেসি। সর্বশেষ গোত্র জাহাঙ্গীরনগর কোশ্চেনগুলো, ঠিক আছে, অর্চিডেসি। আর পয়সের গোত্রের অবস্থান 34তম। কত? 34তম। দেখে রাখবেন, এটার নাম কি ঘাস গোত্র বা পয়সের গোত্র, ঠিক আছে? এখানে আসলে ইম্পর্টেন্ট কোনো কিছু না, লাস্টের পার্থক্যটা করে নিবা, তাহলে শেষ হবে। খুবই ইম্পর্টেন্ট আসবে, খুবই 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 ইম্পর্টেন্ট। শনাক্তকারী বৈশিষ্ট্য কি, ঠিক আছে? আচ্ছা, কাণ্ড সাধারণত নলাকার, ওই বাঁশের মধ্যে দিয়ে দেখবা নলের মতো, ঠিক আছে? মধ্যপর্ব ফাঁপা থাকে, ঠিক আছে? পুষ্পবর্ণ বিন্যাস, স্পাইক লেপ, আমি বলছিলাম লেপ করছে ধান গম ঘাস। পরাগধানী, ধান ধান সর্বমুখী হয়, ঠিক আছে? অমরা বিন্যাস, মূলীয়, ঠিক আছে? মূলটাই প্রধান, গুচ্ছমূল মূলীয়। ধান গম খেলে কি হবে? কেরিয়ার গঠন হবে, তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভার্সিটিতে জানতে হবে, তাহলে কি কেরিঅপসিস। তো এগুলো একটু কি করবা, দেখে রাখবা, হ্যাঁ? আচ্ছা, এগুলো হচ্ছে ওই এটা পড়লে হবে, হ্যাঁ? পার্থক্যটা করে গেলে তাইলেই হবে। আচ্ছা, ঘাস গোত্রের কয়েকটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ, এগুলো বৈজ্ঞানিক নামগুলো দেখতে পারি আমরা, যে কোনো একটা সুন্দর করে পড়ে দিবা। বাঁশ, বাম্বুসা বাম্বু, সেটা সবাই জানি আমরা। লেখছে 28 প্রকার, আসলে 29 প্রকার। আরেকটা আমরা খাই না, কিছুদিন পর পরেই ফ্যামিলিতে খাই, অনেক ভাবে বাঁশ খাই আমরা। আচ্ছা, আবার পরীক্ষায় 29 প্রকার দাগে খেলিস না, ঠিক আছে? 28 প্রকার বাঁশকেও গাছ ধরা হয়, একটু দেখবা। ধান পরাই গেছে কিনা, অরাই ধান কি কৃষকরা কি করে? ধান ছাটাই করে, ওরাই আবার ওটা মারাই করে, তাহলে অরাই যা ছাটাই করে, ঠিক আছে? অরাই ছাটাই করে, অরাই মারাই করে। আচ্ছা, ওকে। পৃথিবীর 60% লোকের প্রধান খাদ্য হচ্ছে ভাত, দেখবা। আখ বা ইক্ষু, চিনি, চিনি আমরা অফিসিয়ালি পাই। স্যাকারান মানে স্যাকারিন কিন্তু বিয়েতে মিশানো হয়, চিনি জাতীয়, মিষ্টান্ন জাতীয়। স্যাকারান অফিসিনালাম, তো দেখবা। গম আমরা এগুলো জানি, ক্রিটিক্যাল অ্যাস্টিবাম, বিডিএস এর 21 সালে আসছিল, মেডিকেলে 15 সালে আসছিল, ঠিক আছে? তাহলে ক্রিটিক্যাল অ্যাস্টিবাম মানে গম। ভুট্টা তো জিএমআই আমরা জানি, ঠিক আছে? জব, ঠিক আছে? জব পাওয়া অনেক হার্ড না, আজকে জব পাওয়া যায় কঠিন, প্রচুর কঠিন, ঠিক আছে? প্রচুর কঠিন, তাহলে এই যে হার্ডি অংশ, ঠিক আছে? বাড়ি ব দ্বারা বলিরা, ঠিক আছে? অনেক কষ্ট করতে হয়। আর একটু এর করার দরকার, মাসগুলো করার দরকার নেই, এটা করতে পারো, হ্যাঁ? সাইলোডন দেখতে দেন, দুর্বাঘাস, যেটা যে রক্ত বন্ধ করে, গ্রাম অঞ্চলে এইটাকে আমরা রক্ত বন্ধ করতাম দুর্বাঘাস দিয়ে। সেটা কি করবে একটু দেখে রাখবেন। এরপর দ্বিবীজপত্রী, আমরা পার্থক্য মানে পড়ে বলছি, সেম টু সেম, ওইটাই সেম টু সেম, তাহলে আর এখানে পড়ার দরকার নেই। বাট এখানে আমাদের 350টা আছে। আদি গোত্র কোনটা? যে প্রথম গোত্র হচ্ছে অন্ট্রাসিয়া, এগুলো জাহাঙ্গীরনগর আসছে। সর্বশেষ গোত্র অ্যাস্ট্রাসিয়া। মালবেসি গোত্র 102তম, এটা একটু দেখে রাখলাম, ঠিক আছে? আচ্ছা, শনাক্তকারী বৈশিষ্ট্য আসবে জাহাঙ্গীরনগর, হ্যাঁ? খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরা নিউসিলেট বা পিচ্ছিল যুক্ত পদার্থ করে দেওয়া। জবাফুল কোনো ভাঙছ, ভাঙলে দেখবা সাদা 18 পিচ্ছিল জাতীয় জিনিস বের হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে। দলমন্ডল টুইস্টেড বা পাকানো, এটা তুমি যখন বই আসবা, ইউটিউব ভিডিওটা দেখবা, তাইলে পারবা, ঠিক আছে? এগুলো একটু দেখে নিন সুন্দর করে। আচ্ছা, পরাগধানী একপ্রকোষ্ঠী, এককোষী নয়, খেয়াল করবা। বৃক্কাকার আমরা বলে আসছে, বৃক্কাকার। জবা একটা মেয়ের নাম, মেয়েদের বৃক্ক থাকে, ছেলেদের থাকে না। পরাগধানী বৃহৎ কন্টাকিত, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? প্রত্যেকটা ইম্পর্টেন্ট। অমরবিন্যাস অক্ষীয়, ঠিক আছে? দেখবা ফল ক্যাপসুল বা বেরি হয়ে থাকে, ঠিক আছে? এগুলো আমরা একটু দেখব। আচ্ছা, এরপর আসলে বৈজ্ঞানিক নামগুলো, ঠিক আছে? আমি বলছি যে কোনো একটার উদাহরণ তোমার পড়ে ফেলানো উচিত, ঠিক আছে? আমি যেভাবে পড়তাম, একটা ছন্দ দিয়ে পড়তাম, যে মেজো কাকা, মেজো মানে হচ্ছে কি বড় জনের ছোট, 2 নাম্বার ভাই, আমি যেমন মেজো, ঠিক আছে? ধরো আমি গ্রামগঞ্জে কাজ করি, ঠিক আছে? আমার বড় ভাই বা তানভীরের ছেলে মেয়ে ডাক্তার, ওরা শহরে থাকে, ধরো আমি গরিব সবজি চাষ করি, ঠিক আছে? আমার যে বউ আছে খুব দরজাল, ঠিক আছে? কিন্তু তানভীরের পোলা মানে আমার খুব আদর করে। এখন আমার বউ সবসময় চিল্লাচিল্লি করে, আচ্ছা, এই বদমাই জয়টা কই থাকে, কোনো সময় খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? আসলে আমি কাজ করতেছিলাম খামারে, খেতে,
তখন বলতেছে আমার ওই যে ছোট ভাতিজা নাম মেরে ছেলে ধরো বা মেয়ে ধরো, বলতেছে মেজু কাকা, আমি তো কাকা চাচা না, মেজু কাকা ঢেঁড়স 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 স্থলে, মেজু কাকা কোন জায়গায় আছে, আমি ঢেঁড়স খেতে আছি আর কি, স্থল মানে খেতে, মেয়ে দ্বারা ওই যে মেয়ে দ্বারা হচ্ছে মেস্তা পাট, এই যে মেস্তা মেস্তা মেস্তা, ঠিক আছে, মেস্তা পাট বা মরিচ ফুল, ঠিক আছে, মেয়ে জো জো দ্বারা হচ্ছে জবা, এই যে জবা, ঠিক আছে, জবা রোজ সায়েন্স পড়ে, দেখো রোজ সায়েন্স পড়ে, সুন্দর। আচ্ছা ওকে, তাহলে মেজু কাকা কা দ্বারা কার পাস্তোলা, আর একটা হচ্ছে ক্যারাফ মেস্তবার, কার পাস্তোলা আর হচ্ছে ক্যারাফ মেস্তবার, মেজু কাকা ঢেঁড়স 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 মানে আবুল মুস্কাইটা স্কুলে যায়, আবুল মুস্কাস স্কুল আনতাস, আবুল মুস্কাস কি স্কুল আনতাস, আবুল মুস্কাইটা কই যায় স্কুলে যায়। ঢেঁড়স স্থলে, স্থলে দ্বারা স্থলপদ্ম, স্থলে দ্বারা কি স্থলপদ্ম। আর ইন্ডিয়ান টিউলিপ একটু দেখে রাখবা, যাদেরকে পোর্টিয়া ট্রি বলা হয়, কি ট্রি, পোর্টিয়া ট্রি বলা হয় থাকে, খেলনা টেলনা পেন্সিল তৈরি করা হয় থেকে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দরকার নেই। আচ্ছা এই যে এখানে দেখো পার্থক্য আকার দেওয়া আছে, পার্থক্য মাস পড়বা, হ্যাঁ, পার্থক্য তোমার জ্ঞান বৃদ্ধি করবে, হ্যাঁ, এটা সব জায়গার জন্য ইম্পর্টেন্ট, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। পয়সের পুত্র মালবিসের পুত্র পার্থক্য, একবীজপত্রী দ্বিবীজপত্রী পার্থক্য, ঠিক আছে। তো এই ছিল চ্যাপ্টার, আসলে তাহলে শেষ। নেক্সট দিন থেকে আমাদের ক্লাস সবগুলো হচ্ছে ভিতরে হবে, আর হচ্ছে এই যারা ভর্তি হইতে চাও ভর্তি হয়ে যাও, আর হচ্ছে পড়াশোনা ঠিকঠাক মতো করো, টাইম নষ্ট করো না, ঠিক আছে, কারণ সময় কিন্তু আর বেশি দিন নাই, ঠিক আছে। সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই।